الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم। এই সূরায় আল্লাহ তাআলা আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন এক জায়গায় যে অনাগত দিনগুলো অতীতের দিনের চেয়ে ভালো হবে। মানে হচ্ছে যে মুসলমানরা যেন কখনোই মুসলিমরা যেন কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ না হন। আল্লাহ তাআলা অন্য সূরায়ও বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো এটারই একটা দেখো এই সূরায় হয়েছে। অশেষ ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। এই পর্যায়ে আমাদের শুভেচ্ছা বক্তব্য নিয়ে চলে আসবেন আমাদের সবার পরিচিত ভাই আমিনুল ভাই। আমিনুল ভাই বিএফএস বাংলাদেশ ফিউনারাল সার্ভিসেসের প্রেসিডেন্ট হিসেবে আছেন এবং উনি আরো আপনারা সবাই জানেন সোশ্যাল অর্গানাইজিং অ্যাক্টিভিটিস করে থাকেন। এই পর্যায়ে আসবেন আমিনুল ইসলাম ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকে আপনারা যারা শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই একটা মহতি কাজকে আপনাদের উপস্থিতিতেই আজকে আমরা যাতে আরো সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এইটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ যে আজকে আমরা এখানে সবাই একত্রিত হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের কানাডার বাংলাদেশ হাই কমিশনের মান্যবর রাষ্ট্রদূত। উনি এই খবরটা জানার সাথে সাথে উনি আমাকে খুবই আন্তরিক যে উনি উপস্থিত থাকবেন, কিন্তু আজকে ওনার অন্য রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার কারণে উনি উপস্থিত থাকতে পারেননি, কিন্তু উনি একটা বাণী দিয়েছেন। উনি বলেছেন এবং এই কর্মকাণ্ডের সাথে যত ধরনের ওনাদের সম্পৃক্ততা প্রয়োজন উনি আমাকে বলেছেন যে আমি থাকা অবস্থায় আমি দিব। এবং আমাদের সাথে আমাদের টরন্টো কনসাল জেনারেল খুবই সামাজিক এবং আমি মনে করি যে টরন্টো কনসাল জেনারেল সাহেবও আজকে এখানে আছেন। উনিও আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে আমিনুল ভাই আমরাও আপনাদের সাথে এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে চাই। এখানে আসলে আমি বক্তব্য দেওয়ার আগে আমি কিভাবে এই কাজগুলো হয় সেই সম্পর্কে আমি আপনাদেরকে 2-1 মিনিট বলতে চাই। আমরা শুরু করেছি, আমাদের রিমন ভাই আমাদের আপনাদেরকে দেখাবেন যে আমাদের বর্তমান কতজন সদস্য এবং কারা কারা এইটার সার্ভিসটা পাচ্ছেন, আমাদের রিজার্ভ ফান্ডটা কোথায় আছে, কত টাকা আমরা এখানে রিজার্ভ ফান্ডে আছেন ইত্যাদি দিলে সুন্দর করে প্রেজেন্টেশন করবেন। আমরা যে কাজটা করি, আমাদের কোনো মেম্বার যদি কেউ মারা যান এবং আমরা যদি জানতে পারি কানাডার যে কোনো প্রান্তে, আমরা তার A to Z মানে মৃত্যুর পরে তার যে কাজগুলো, এই কাজগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে সমাধান করা যায় এই সহযোগিতাটুকু আমরা করি আলহামদুলিল্লাহ। এবং এই সহযোগিতা করতে যে আমরা যে জিনিসটা দেখেছি এর পজিটিভ দিকটা হলো যে ওই পরিবারের কোনো আর্থিক কোনো তাদের হেল্প লাগবে না, প্রশাসনিক অর্থাৎ অন্য যে সহযোগিতাটা সেটা আমাদের যে টিমগুলো আছে, আমাদের ভলেন্টিয়ার টিম এবং বিভিন্ন জায়গায় যে ফিউনারাল সার্ভিস আছে, তারা এত সুন্দরভাবে পরিচালনা করে যাতে ওই পরিবার কোনোভাবেই এই মৃত্যু ব্যক্তির দাফন সংক্রান্ত কোনো কাজে তাদের কোনো বিড়ম্বনা হতে হয় না। এই জিনিসটা খুবই হেল্পফুল ওই পরিবারের জন্য
বিশেষ করে মৃত্যু ব্যক্তি, তখন ওই পরিবারকে যদি কোনো একটা সংস্থা এইভাবে এগিয়ে আসে, এটা তাদের জন্য আর একটা, আমি মনে করি চরম একটা কল্যাণময় কাজ হয়। এই কাজ করতে গিয়ে কি সমস্যা হয়, এই কাজ করতে যেও কিন্তু আমি অনেক সমস্যার মধ্যে পড়ি। তার মধ্যে প্রথম এবং প্রধান সমস্যাটা হলো, যেটার জন্য আজকে আপনাদেরকে এই অ্যাওয়ারনেসটা, এই বাংলাদেশ ফিউনারাল সার্ভিস কিংবা এই জাতীয় সার্ভিস সম্পর্কে অনেকেরই ধারণা নাই, যার কারণে আমরা ফোন পাই নন মেম্বারদেরকে এই আর্থিক সহযোগিতা করার জন্য। কিন্তু আমরা যেহেতু আমাদের একটা কনস্টিটিউশনাল ফর্ম এবং আমাদের একটা নিয়ম নীতি আছে যে উইদাউট মেম্বারদেরকে আমরা করতে পারি না, তবে করতে গেলেও তার একটা নিয়মের মধ্যে করতে হবে। এই জিনিসটা যাতে সবার মধ্যে সম্পৃক্ত, সবাই যাতে জানে, এবং এইটার মেম্বার হওয়াটা রিমন ভাই এক্সপ্লেন করবেন, যত সহজ আছে আজকে আপনারা বলবেন, সবার কাছ থেকে শুনুন। যদি আরো কোনো সহজ পথ থাকে সেইটাও আমরা আজকে নিয়ে সবাইকে যাতে সম্পৃক্ত করা যায়, এবং এই কাজটা সুষ্ঠু সুন্দর করার জন্য আমাদের আরো কিছু ভলেন্টিয়ার দরকার, যারা একটা মানুষ মৃত্যুর পরে যে কাজগুলো দরকার, অর্থাৎ একটা মানুষ যখন মারা যায় প্রথম কাজটা আমাদের ওনাকে জিজ্ঞেস করি যে আপনাদের কোনো পছন্দ কোনো গ্রেভিয়ার আছে কিনা। আমাদের এখানে দুটো গ্রেভিয়ার আছে, নর্মালি আমরা একটা রিসমন্ড হিল আর একটা হলো পিকারি ব্রকলেনে। এরপরে জিজ্ঞেস করি আপনাদের জানাজার কোনো মসজিদ নির্দিষ্ট করা আছে কিনা, কারণ অনেকের থাকে পরিবার থেকে যে আমরা বাইতুল আমান মসজিদে করব, কিংবা বাইতুল মোকাররমে করব, কিংবা নাগেটে করব। আপনাদের কোনো দিনক্ষণ নির্দিষ্ট করা আছে কিনা। অনেকে বলে শুক্রবার হলে আমাদের জন্য ভালো, অনেকে বলে স্যাটারডে হলে আমাদের জন্য ভালো। এইসব কথা শোনার পরে আমরা ওনাদেরকে বলি আপনারা লাশটা কোথায় আছে, যদি বাড়িতে থাকে তারও একটা প্রক্রিয়া আছে, যদি আমাদের হসপিটালে থাকে তারও কিন্তু একটা সুন্দর প্রক্রিয়া আছে। যদি হসপিটালের কথাটাই নর্মালি বেশি হয়, তখন আমরা বলি যে আপনারা লাশটা ওখানে রেখে আপনারা বাড়ি চলে যান, ওনার জন্য দোয়া করেন, আমরা সকল ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে কি কাজ হয়, এরপরে আমরা যেসব ফিনারাল, ওনারা যেহেতু আমাদেরকে আগেই বলে দিয়েছেন কোন গ্রেভিয়ারে ওনারা দাফন করতে চান, আমরা সেই মসজিদগুলো যাদের ফিনারাল সার্ভিস তাদের সাথে যোগাযোগ করি। এরপরে আমাদের যে টিম আছে সেই তাদেরকে বলি যে এই ধরনের একটা জানাজা হবে, তোমরা এইটা মিডিয়াতে জানিয়ে দাও, যাতে এবং আমাদের যে ইমেইল আছে, আমাদের যে 1500 মেম্বার আছেন তারা সবাইকে জানানো হয়। তারপরে এই গ্রেভিয়ার উইথ আমাদের জানাজা, ওনার যখন গোসল করানো হয়, তখন যে মসজিদে সাধারণত আমরা এই গোসল করাই, ওরা 2-3 হায়েস্ট পরিবারের সদস্যদেরকে ওনারা ওখানে সুযোগ করে দেন। সেই ক্ষেত্রে ওই পরিবারকে 2 জন যদি ওনারা কেউ যান, তাদেরকে আমরা ওখানে যাওয়ার সুযোগ করে দিই। এই কাজগুলো খুব বেশি সময় না, 2 থেকে হায়েস্ট হলে 4-5 ঘন্টার মধ্যে কিন্তু এই জিনিসটা সমাধান হয়ে যায়, যদি আমরা সবাই সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি, এবং এর জন্য একটা ভলেন্টিয়ার টিম দরকার। এইটা হলো আমাদের মেইন কাজ। দ্বিতীয় যে জিনিসটা হয়, এমন লোক মারা গেল তার কোনো ঠিকানা কেউ জানে না। একটা ঘটনা আপনাদেরকে বলি, এই বাইতুল মোকাররমের মসজিদের ইমাম সাহেব সানিব্রুক হসপিটালে একদিন গিয়েছেন তার এক আত্মীয়কে দেখতে। উনি ওখানে যে দেখেন আমাদের একটা বাঙালি মারা গিয়েছেন, ভাই মারা গিয়েছেন, তার কেউই নাই। তখন উনি আবার আমাদেরকে ফোন দিয়েছেন যে ভাই এরকম একটা লোক মারা গিয়েছে, তার কেউ নাই। তখন আমি আমার রিমন ভাইকে টেলিফোন করে বলছি, রিমন ভাই এই ধরনের ঘটনা আপনি ডিসিসিবিতে একটু জানিয়ে দেন। পরে আমরা প্রায় এটা 5-6 ঘন্টা সময় লেগেছে এটা বের করতে। পরে তার এক ভাইজির খবর পেয়েছে, কিন্তু তাদেরও আর্থিক সঙ্গতি নাই। পরে আমরা আমাদের যে কমিটি আছে সবার সাথে কথা বলে, এবং আরও একটা ফিউনারাল সার্ভিস আছে তাদের সাথে যৌথভাবে আমরা এই সমাধানটা করে দিয়েছি। আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে কাজ করতে যে আমরা কিছু ভালো ফরম্যাট পেয়েছি। আমরা রিমন ভাইয়ের কাছে খবর আসছে যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মারা গেছে, আমিনুল ভাই কি করা যায়।
তখন আমরা যেহেতু সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং আরও একটা সমস্যা হলো সে দেশের লাশ নিয়ে যেতে চায়, এবং দেশে লাশ নিয়ে যেতে গেলে এইখানকার যে খরচ এর চেয়ে আরও $5,000 থেকে $6,000 বেশি লাগে। আমাদের এখানে নর্মালি খরচ হয় $7,100-200, আর দেশে নিয়ে যেতে গেলে $12,100-200। তখন আমরা অনেক খুঁজে খুঁজে, এই ক্ষেত্রে আমাদের কিছু ভলেন্টিয়ার, আমার স্ত্রী মাহমুদা নাসরিন, সে সহ রাফাত ভাই আমাদের যে অ্যাকাউন্ট পরিচালনা করেন, উনি এডমন্টন ইউনিভার্সিটির প্রফেসর, আজকে উনি আসতে পারেননি, কিন্তু উনি রিমন ভাই, আমরা যেটা বের করলাম যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের যদি স্টুডেন্টশিপ ভ্যালিড থাকে, ওদের যে ইন্স্যুরেন্সটা আছে ওই ইন্স্যুরেন্সের এই ডেড বডিটা কভার করে। এবং এইটা আমরা যখন পেয়ে গেলাম তখন ফিনারেল সার্ভিস ওদের সাথে যোগাযোগ করলো, আমরা ইউনিভার্সিটির টিচারদের সাথে যোগাযোগ করলাম, স্টুডেন্ট ইউনিয়নের সাথে যোগাযোগ করলাম, সুন্দরভাবে উইদাউট কোনো কস্টে দেশের লাশটা আমরা পাঠিয়ে দিতে পারলাম। এটা আমি মনে করি যে এটাও একটা যুগান্তকারী কাজ আমরা করতে পেরেছি। এই সব কাজগুলো আরো সুন্দর করা যাবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমাদের নিজস্ব মেম্বারশিপ আমরা বাড়াতে পারি, আমরা আমাদের কমিউনিটিকে আরো বেশি পরিমাণ সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে এই জিনিসটা আমরা সহজে আরো সমাধান করতে পারবো। আমি এই আজকে আর বক্তব্য এখন আর দিব না, এরপরে প্রশ্ন উত্তর থাকবে, আপনাদের কাছ থেকে মতামত নিব। এবং এখন আমি রিমন ভাইকে বলবো, রিমন ভাই ওয়ান অফ দ্য এটার ফাউন্ডার, আমি রিমন ভাইকে বলবো যে আপনি আপনার প্রেজেন্টেশনটা এখন আপনি উপস্থাপনা করেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি চিন্তা করছি আমি যদি প্রেজেন্টেশনটা এখানে দেখাই, ভাবিরা যারা পিছনে আছে তারা দেখতে পাবে না, which will be really unfair. So আমি যে কাজটা করব, ইনফ্যাক্ট কথার মধ্যেই আপনাদের সাথে কথা বলবো যাতে আপনারাও শুনতে পারেন, ঠিক আছে? যারা আমাকে চিনেন না, আমি রিমন মাহমুদ, টরন্টোতে আছি ফর লাস্ট অলমোস্ট 20+ years, little less than 25 years. তো একবারে ফর্মাল গল্পের মধ্য দিয়ে যাচ্ছি না, একটু গল্পের মধ্যে থাকি, ভালো লাগবে হয়তোবা। 2016 সালে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাকে ফোন করেছে বিসিসিবির মাধ্যমে, বলল রিমন ভাই, আমরা মরে গেলে nobody is there to take our মানে কি বলবো ডেড বডি, আমাদের জন্য কিছু একটা কি করা যায় না? আমি খুব ভয় পেয়েছি, একটা কেউ মারা গেলে এখানে 7,000-6,000 খরচ হয়, কিভাবে এই দায়িত্ব নেওয়া যায়? আমি একটা সিম্পল আপনাদের মতো একজন প্রাইভেট সিটিজেন, রাইট? কোনো ক্ষমতা নাই, কোনো কিছু নাই, জাস্ট আমি আমার মতো কাজ করে যাই কম্পিউটারের পিছনে বসে, চুপচাপ বসে আছি, বাট এটা আমার মাথায় ঢুকে আছে। ফাস্ট ফরওয়ার্ড 2 years, আমাদের সাইদ ভাই, উনি একদিন ওনার সাথে কথা হচ্ছে, আমি বললাম যে কিছু একটা করা যায় কিনা। আমি আমার লিমিটেশন জানি এবং কতটুকু কষ্ট করতে পারি তাও জানি। তখন সাহসটা পেলাম, বললো যে, আমি বললাম আপনি করলে আমরা এটা শুরু করব। ফাস্ট ফরওয়ার্ড, মাঝখানের ঘটনা আমি যেহেতু অল্প সময়ের মতো বলছি না, আজকের বাংলাদেশ ফিউনারাল সার্ভিস ইজ এ রেজাল্ট অফ দ্যাট। আমি এখানে কথা বলছি, ডক্টর রফাত এখানে থাকার কথা, ইজ ফ্রম এডমন্টন, এবং ওর সমস্ত কিছু প্রেজেন্ট করার কথা, যে কারণে ও আসতে পারেনি, লাস্ট মুহূর্তে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আমি ওর হয়ে আপনাদেরকে বলছি। এই যে সিম্পল একটা অর্গানাইজেশন করা হয়েছে বাংলাদেশ ফিউনারাল সার্ভিস, আমার মনে হয় টরন্টোর বুকে এর থেকে ভালো কিছু আছে কিনা আমার জানা নেই। একটু চিন্তা করেন, hopefully we have our first conservative member of parliament from here, from within this room. Hopefully we'll have future ministers somewhere here. Hopefully we'll have some community leaders from here. We have our consul general, honorable consul general এখানে আছেন, এখানে আমরা টিচার্স আছি, অনেক কিছু আছে, সমস্ত কিছু এই পৃথিবীর জন্য করছি। Doesn't matter where you are, just few years from now, if COVID has taught us anything, it told me today I'm here, tomorrow I'm not here. এটাই শিখিয়েছে কোভিড আমাদেরকে, আমাদের কোনো নিশ্চয়তা নেই, আমরা সবাই মাটির নিচে যাব। That is our ultimate thing. এবং আমরা যে পরিমাণ গুনাহ করেছি, আপনি চিন্তা করেন, চোখ বন্ধ করে, আমি নিজে, আপনি, আমরা সবাই যে পরিমাণ গুনাহ করেছি, এই গুনার মাফ আল্লাহ যদি না করেন, আমরা কেউ ভেস্তে যেতে পারবো না হয়তোবা। দিস ইজ আ শর্টকাট, আমি এইভাবে চিন্তা করি, দিস ইজ অ্যান ইবাদত। আজকে আমরা যারা এখানে এসেছি,
প্রত্যেকটা মানুষ ভালো মানুষ এই রুমে এবং এখানে ভাবিরা যারা আছেন বাসায় থাকতে পারতেন, বাচ্চা আছে, গল্প করতে পারতেন, বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারতেন। তা না করে আপনারা এখানে আছেন। And I consider that this is an ibadat, nothing else. This is an ibadat. আজকে এখানে আসার পরে আমি 8 জনের টেলিফোন নাম্বার নিয়েছি। এই 8 জন মেম্বার আমাদের মেম্বার হবে। এই 8 জন মেম্বার হলে আমার কোনো লাভ হবে না, আমিনুল ইসলাম ভাইয়ের কোনো লাভ হবে না। বাট যে জিনিসটা হবে সেটা আমি জানি মনে মনে যে আল্লাহর কাছে আমি বলতে পারছি I tried my level best. ওই 8 জন থেকে হয়তো আরো 8 জন করে হবে। That is what we should do. আমরা সবাই, this is one of the best initiative. আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে যেখানে পাগলের মতো আমাদের ভালো কাজ করা উচিত। এবং এই ভালো কাজ it doesn't need to be a big thing, যে এত বিশাল একটা কিছু বানাতে হবে, একটা বিরাট কিছু করতে হবে, মানুষকে দেখাতে হবে, দরকার নেই। আপনি আপনার টেলিফোনের মধ্যে এই মুহূর্তে there are 100+ টেলিফোন নাম্বারস, যারা আপনার একটা কল করে যদি আপনি বলেন যে হেই আমি এই ফোরামের সাথে মেম্বার হয়েছি, আই থিঙ্ক ইট ইজ গুড, আপনি এটা চিন্তা করেন। আমার বয়স যখন ছিল 30 বছর, আজকে আমি মোর দেন 50, আমি যখনই কোনো ইয়াং ছেলে পাই তাদেরকে আমি ডেকে বলি তোমরা এটার মেম্বার হও, বিকজ নোবডি টোল্ড মি যখন আমার বয়স 30-এর নিচে ছিল, এত সময় লস হয়ে গিয়েছে। আমরা এই কাজটা করতে পারি। আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে কারণে আমরা এই ফোরামটার বা এই অর্গানাইজেশনের মেম্বার হতে পারি। অনেকে আছে যাদের এখানে কবরের জায়গা আছে, অলরেডি কবর দেওয়ার ক্ষমতাও আছে। অনেকে এটাকে ইবাদত হিসেবে নিচ্ছে, অনেকে নিচ্ছে আসলে নিড অ্যাট ডেথ। আপনি যখন মারা যাবেন কষ্টে সবাই কান্নাকাটি করছে, 7,000-6,000 টাকা যেটাই আসে, সেই টাকাটা নিয়ে আমরা চিন্তা করতে হবে না। কোনো এক মেম্বার আমাকে হেসে বলছে, রিমন ভাই আজকে আমাকে ইন্স্যুরেন্স থেকে ফোন করেছে ডেথ বেনিফিটের জন্য। আমি তাকে খুব শুনাই দিচ্ছি। আমি বললাম কি শুনিয়েছ? বললো আমি বলেছি যে আমি তো এই অর্গানাইজেশনের মেম্বার, কিভাবে করো? আমরা এইভাবে করি, সবাই মিলে টাকা দিয়ে দিই। তখন সেই ইন্স্যুরেন্স এজেন্ট বলেছে ইউ আর ইন এ বেটার প্লেস, ইউ ডোন্ট হ্যাভ টু বি আওয়ার মেম্বার। দিস ইজ হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, আপনাদের মধ্যেই কোনো একজন মেম্বার আমাকে বলেছে। পিস অফ মাইন্ড। যখন আমি মারা যাব, আপনি জাস্ট চিন্তা করেন আমার ফ্যামিলির কি অবস্থাটা হবে। তারা কান্নাকাটি করছে, চিন্তা আছে কোথায় দৌড়াবে। সেই সময় আমিনুল ভাই ফোন করলো যে ভাবি আপনি কোনো চিন্তা করেন না, উই আর টেকিং কেয়ার অফ এভরিথিং। গোসল থেকে শুরু করে কবর পর্যন্ত যেগুলো আমি জানি না সেগুলো কিন্তু হয়তো টেক কেয়ার হয়ে যাচ্ছে। আই থিঙ্ক দ্যাটস অ্যামেজিং। সাম অফ আস আমরা হয়তো শুধুমাত্র গুড ওয়ার্কের সাথে থাকতে চাই। আমার কবরের ব্যবস্থা অলরেডি আছে, এক ভাবি এখানে আছেন, ওনার কিন্তু কবর কেনা আছে, তারপরে বলছেন যে এটার সাথে কিভাবে করি, আপনি এটার সাথে জয়েন করতে পারেন। আমাদের এখানে আমার নিজের একটা মেম্বারশিপ আছে, আমি আরেকটা মেম্বারশিপ কিনে রেখেছি ডোনেশন মেম্বার। কেন? এই ডোনেশন মেম্বারে কেউ যদি মারা যায়, যার কোনো কিছু করার নাই, কেউ নাই এখানে, বাবা নাই, মা নাই, ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ নেই, তার জন্য এই মেম্বারশিপটা ইউজ হবে। আমার শান্তি কি? আমি ঠান্ডা মাথায় চিন্তা করি আল্লাহ আই ট্রাইড মাই বেস্ট, ফরগিভ মাই সিন। দ্যাট ইজ হোয়াট মাই কমপ্লিট মোটিভেশন ইজ। অনেকে এটাকে সাদাকা হিসেবে নিচ্ছে। দিস ইজ আ ট্রু সাদাকা, রাইট? এর থেকে তো বড় কিছু হতে পারে না, কোনো স্বার্থ ছাড়া আপনি এই কাজটা করছেন। And next, building that community. All of you are building community. Everybody of us, we are building this community. চিন্তা করেন 2003-2 সালে যখন এসেছি তখন তো এখানে কেউই ছিল না। ড্যানফোর্ডে এসে বাঙালি খুঁজতাম, যে পিছনে লুকায় থাকতাম যদি বাংলা কথা শুনি। আসলেই করেছি। আমি আর আমার বউ সন্ধ্যার সময় ড্যানফোর্ডে আসতাম, এসে কোথায় বাঙালি আওয়াজটা শোনা যায় পিছিয়ে যে দাঁড়িয়ে আস্তে করে থাকতাম যদি বাংলা শোনা যায়। আর আজকে ড্যানফোর্ড দেখেন সারা কানাডা বলে, চারদিকে শুধু বাংলাদেশ। We are building the community. This is also part of building this community. এবং তার থেকে যে কাজটা করতে হবে সেটা হলো হেল্প করা। Now what is the road ahead? সামনে কি আছে? শুরু করেছি 3-4 বছর হয়ে গেছে, সামনে আপনারা আছেন। এই রুমের পাওয়ার is something that we don't understand. আজকে আমাদের মেম্বার সংখ্যা 453 জন, 455, আরো 2 জন বেড়ে গিয়েছে, 455 family. That is our total number of members. And total 1560 people are covered. শুধু তাই না, আপনাদেরকে একটা মিরাকলের কথা বলি। হঠাৎ করে শুনলাম একটা মা মারা গিয়েছে তার বাচ্চা সহ, আমাদের মেম্বার ছিল না। এই
অর্গানাইজেশন তার সাথে গিয়েছে, সাথে সাথে করে পুরো জিনিস টেক কেয়ার করেছে। সবকিছুতে আমরা যাই, চেষ্টা করি। এই যে আমরা একটা জায়গায় দাঁড়াতে পেরেছি, এটা তো ভালো লাগা, তাই না? যে একটা নিজের এরকম চাওয়ার সময় সামনে আজকে 450 জন মেম্বার, কিংবা আমি জাস্ট জেনারেস মানে বলছি, আমি 450 পিপল। আপনি যদি একটা মানুষকে মেম্বার করেন, আপনার একটা কথায়, আমি অনেক কাজ করি, আমার অন্যান্য কাজ আছে, বিশ্বাস করেন আমি শুধু টেলিফোনটা নিয়ে বলি, ভাবি অথবা ভাই আমি এই জায়গায় আছি, একটা ভালো কাজ আছে, আপনাকে আমি শোনাচ্ছি, যাতে করে কোনোদিন কেউ আপনাকে না বলে যে আপনি জানেন না, বলার সাথে সাথে মেম্বার হয়ে যায়। অল ইউ নিড টু ডু, আমরা সবাই যদি একটা বলি যে আজকে প্রতিজ্ঞা করি এখানে, উই উইল মেক ওয়ান মোর মেম্বার, কালকে 100 মেম্বার বেড়ে যাবে। 100 মেম্বার বাড়লে লাভটা কি হবে? দেখেন, যখন কেউ মারা যায়, প্রথমে একটু মেম্বারশিপের জায়গায় আসি। আমি যখন মেম্বার হই, আমার প্রিন্সিপাল, আমি $100 দিই। আমার বাসায় 3 জন মেম্বার আছে, আমার বউ আছে, আমার বাচ্চা দুটো, 15 145, আর 5 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ ফি নেওয়া হয় প্রথমে। এই 150 জীবনে একবার। আপনারা যদি দুজন থাকেন 120, দ্যাটস ইট। ভবিষ্যতে আমার মেয়ে, আমার ছেলে বিয়ে হোক কাভার্ড, তাদের ছেলে মেয়ে কাভার্ড, টাকা পয়সা দরকার নেই, রাইট? আমরা আরো কিছু চেঞ্জ করছি। এরা সবাই যখন আসছে, তখন আপনি মেম্বারটা হয়ে যাচ্ছেন। মেম্বার হওয়ার পরে মারা যাওয়া থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু কাভার্ড হয়ে যাচ্ছে। সামনে আই থিঙ্ক উই শুড গো, এবং নাম্বারটা বানানো দরকার। রোড অ্যাহেড হলো, আজকে আমরা 453 আছি। লেট আস টেক দ্যাট পার্টিকুলার কমিটমেন্ট নিজের কাছে, যে আমি আরো 2 জন মেম্বার করব, আমি আরো 3 জন মেম্বার করবো, আমি 1 জন করবো, এত দরকার নেই, 1 জন করবো, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা হয়তো সামনে যাবো। এতে লাভটা কি হবে? যে টাকাটা আমাদের টোটাল খরচ হয়, সেই খরচটাকে টোটাল দিয়ে ভাগ দেওয়া হয়। যখন ভাগটা দেওয়া হয়, তখন যে টাকাটা আসে, এটা আমরা সবাই দিয়ে দিই। কয়েকটা আপনাদেরকে এটা বলে দিই, কয়েকটা জায়গাতে কিভাবে আপনারা আমাদেরকে হেল্প করতে পারেন। There is no doubt that we need you, right? আমরা একটা কাজ করতে পারবো না, কতদিন কাজ করবে? আস্তে আস্তে এটা পার হতে হবে, একজনের কাছে আরেকজনের কাছে যেতে হবে। Sign up members, you can be volunteer. Please do care. যদি একটা অর্গানাইজেশন হিসাবে নেওয়া হয়, এটাকে ক্যারিংটা আসবে না, মন থেকে করতে হবে। এবং আরেকটা জিনিস বলেছি, যে আজকে আমাদের টোটাল আছে 455 জন মেম্বার, এবং আপনার লোক কাভার্ড 1510, 1560। রিজার্ভ ফান্ড এই মুহূর্তে আছে। রিজার্ভ ফান্ডটা কিভাবে হয়? যখন আপনি এই যে 110 টাকা দিয়ে মেম্বার হচ্ছেন, এই টাকা তো রিজার্ভ। অ্যাজ অফ ফেব্রুয়ারি 15 টোটাল রিজার্ভ ফান্ড আছে 66,000 টাকা। এই টাকায় লিমন মাহমুদ হাতও দিতে পারে না, ওনার হাতও দেওয়ার উপায় নেই। এটা ডক্টর রাফাত, তার টিম আছে। আপনারা যে কেউ এর সাথে যুক্ত হতে চান, আমিন ভাইকে বলেন যে আমি ফান্ড দেখতে চাই, কারণ এখানে আমাদের কোনো কিছু নাই। এই ফান্ডটাকে কোনো ব্যাংকে কোনো ইন্টারেস্ট বিয়ারিং জায়গায় রাখা হয় নাই, কারণ অনেকে বলে, অনেকে আছে যে আমি ইন্টারেস্ট চাই না। তো আমরা চেয়েছি এই টাকাটা পিওর থাকুক, এর মধ্যে কোনো ইন্টারেস্ট যেন যোগ না হয়। এরপরে আমাদের অ্যাভারেজ সোফার 20 জনকে কভার করা হয়েছে। $6,000-7,000 যদি যায়, 20কে 6 দিয়ে মাল্টিপ্লাই করেন, 100,000 প্লাস মাইনাস ডোনেট করা হয়েছে আপনাদের জন্য। 10 জনকে ফিউনারাল অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়েছে, যারা আমাদের মেম্বার না। প্রতি বছর অ্যাভারেজ 4-5 জন হয়তো আমাদের এফেক্ট হয়। 4-5 জন যদি হয়, 15 টাকা 20 টাকা, এতদিন 20 টাকা চাচ্ছে, এটাকে কমানো হচ্ছে, ইফ আই নট রং, কারণ মেম্বার বাড়ছে, যত বাড়বে তত এটা কমে আসবে। বাট আমার বিশ্বাস, none of us are here for money. আপনি যখন সকালে টিম হোটেলে যান, তখন যে কিন্তু আমরা $25 দিয়ে একটু ফ্যামিলি নিয়ে খেয়ে আসি। আমার মনে হয় না কেউ টাকা নিয়ে এখানে চিন্তা করছে। আমাদের একটা জিনিস আপনাদের জানা দরকার, অ্যাভারেজ মান্থলি ব্যাংক চার্জ আছে, ইএফটি সহ প্রসেসিং, ব্যাংক থেকে যেটা নেওয়া হয়, এই ব্যাংক থেকে আপনার $118 এভরি মান্থে নেওয়া হয়, ঠিক আছে? তো এই টাকাটা আপনার রিজার্ভ থেকে চলে যায়। এবং এভারেজ, তাও বোধহয় একজন ডোনেট করে, ইফ আই নট রং, এভারেজ রিজেক্টেড ইএফটি। তো যখন যেভাবে কাজটা হয়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। মনে করেন আমি মারা গিয়েছি, সাথে সাথে ডক্টর রাফাতের টিম একটা ইমেল পাঠিয়ে দিবে সবাইকে, লিমন ভাই নেই, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। কাজ কিন্তু বন্ধ হয়ে গেছে, আর কোনো ভালো কাজ করার উপায় নেই, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ডান। তারপরে আমরা বলি, আমিনুল ভাইয়ের টিম যোগাযোগ করবে, কত টাকা খরচ হয়েছে, 6,000 টাকা, 7,000 টাকা সাথে সাথে দিয়ে দিবে। তারপরে আপনাদের কাছে একটা ইমেল যাবে, এই ইমেলে বলা হবে আগামী 3 দিন পরে আমরা এত টাকা এসেছে, এটা আমরা ব্যাংক থেকে তুলে নিব।
কেউ যদি কষ্টে থাকেন আমাদেরকে জানান 1 to 1 যে আপনি টাকা দিতে চাচ্ছেন না, ইটস ওকে, এটা কমপ্লিটলি নিজে থেকে। তারপর 3 দিন পরে অটোমেটিক টাকাটা তুলে নেওয়া হয়। দ্যাটস ভেরি মাচ ইট। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, লেট আস অল গেট দিস থিংস টুগেদার, কাজ করি চলেন এবং একজন আরেকজনকে উদ্বুদ্ধ করি। ওনার একটু কষ্ট আছে, গতকালকে বলেছে আমাকে রিমন ভাই ভলান্টিয়ারের জন্য লোক পাই না, আমি বলেছি উই উইল গেট ভলান্টিয়ার্স ইনশাআল্লাহ, এটা ওনাকে কথা দিয়েছি, উই উইল গেট ইট ডান। এবং যদি সবাই হাতটা মিলাই, there is no way এই বছর আমরা শেষ করবো 1000-এর নিচে। দেখা যাক আমরা পারি কিনা। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই এসেছেন এবং এই জন্য আমরা আসলেই কৃতজ্ঞ। থ্যাংক ইউ। এই পর্যায়ে আমাদের কাছে অ্যাম্বাসেডর হাই কমিশন অফ বাংলাদেশ টু ক্যানাডা, ওনার স্পিচ নিয়ে আসবেন কনসুল জেনারেল মহোদয় ফারুক হোসেন। আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের সাথে আমার পরিচয় নেই। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। আমি টরন্টোতে বাংলাদেশ সরকারের কনসাল জেনারেল হিসেবে কর্মরত। আমাদের হাই কমিশনার মহোদয়া উনি মুম্বাইতে ছিলেন কিন্তু আজ আসতে পারেনি, তো আমাকে একটা মেসেজ দিয়েছেন এবং বলেছেন যেন আমি এই মেসেজটা পড়ে দেই। তো ওনার পক্ষ থেকে আমি ওনার মেসেজটা পড়ছি আপনাদের উদ্দেশ্যে। মেসেজটা আসলে আমি ইংলিশে পেয়েছি, সো ইংলিশেই পড়তে হচ্ছে। মেসেজ ফ্রম দ্য হাই কমিশনার অফ বাংলাদেশ টু কানাডা। Bismillahirrahmanirrahim. I extend my heartfelt greetings to all distinguished members of the Bangladesh Funeral Service and the Bangladeshi Canadian community gathered here today for the 2025 annual memorial gathering. This occasion serves as a solemn reminder to honor and remember our dearly departed loved ones while reflecting on the values of compassion, dignity, and service that bind us together as a community. In Islam, honoring the deceased and ensuring a dignified funeral is considered a sacred duty. As mentioned in the Holy Quran, every soul shall face death. Then unto us you shall be united. Surah Al-Ankabut 29:57. Furthermore, the Prophet Muhammad, peace be upon him, emphasized the communal obligation of funeral rites. The funeral prayer is a collective obligation. If some Muslims perform it, the rest are absolved. But if no one performs it, all shall share in the sin. This hadith highlights that supporting funeral arrangement is a collective duty for the entire community. Fulfilling this responsibility not only honors the deceased but also strengthens the bond of unity and compassion among us. The contribution of the Bangladesh Funeral Service in Canada have been remarkable in upholding these principles. Your tireless efforts in facilitating funeral arrangement with respect and honor reflect the highest values of our faith and culture. Providing such support during times of grief eases the burden on families and ensures that every community member is laid to rest with the dignity they deserve. The High Commission of Bangladesh in Canada also plays an essential role in this process. We remain committed to supporting our community members by providing crucial consular services, including the prompt issuance of no objection certificates and death certificates. These documents are vital for facilitating the repatriation and funeral processes. With the unswerving support of the community organizations like BFS, we ensure that families can bid farewell to their loved ones without unnecessary delays. Our gathering today also reflects a strong and fraternal relationship between Bangladesh and Canada. This partnership is not only evident in our diplomatic engagement, but also in the vibrant Bangladeshi Canadian community that contributes significantly to Canada's multicultural society. Together with the dedication of BFS and the High Commission's support, we afford the values of mutual respect, unity, and service to one another. As we remember those who have departed, let us renew our commitment to supporting one another in both life and death. The collective responsibility
of arranging funerals and comforting grieving families remains a noble duty that ensures the deceased are honored with dignity and respect. I commend the Bangladesh Funeral Service for its unswerving commitment and commendable service to the community. Your work exemplifies the spirit of unity and compassion that defines our people. May Allah subhanahu wa ta'ala reward your noble efforts and grant eternal peace to those we have lost. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Signed by Nahida Sobhan, High Commissioner of Bangladesh to Canada. Thank you. নাহিদাপার বক্তব্য যেহেতু কনসালটেন্ট সাহেব পড়ে শোনালেন, ওনার একটা বক্তব্য আমরা শুনতে চাই। শোনার আগে আমার ওনার কাছে কিছু প্রশ্ন, যেহেতু নাহিদাপা এখানে নাই, সেহেতু ওনার কাছে একটা প্রশ্ন। এই সংক্রান্ত কাজ করতে যে আমার কিছু প্রবলেম হয়, তার মধ্যে একটি হলো যদি কোনো লাশকে আমরা দেশে পাঠাতে চাই, সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত বাংলাদেশ বিমানে কার্গো সার্ভিসে আমাদের কোনো সিস্টেম নাই, যার কারণে আমাদের অন্য পরিবহনে এই লাশটা পাঠাতে হয়। আমাদের এই বাংলাদেশি কাউকে আমরা দেশে পাঠাবো, সে আমাদের পতাকাবাহী বিমানে যাবে, এটা কিন্তু সবাই আশা করে। তো এই জন্য আমার মনে হয় এটা ওনাদের কাছে আমি অনুরোধ করব যে আজকে এই অডিয়েন্সের মাধ্যমে ওনার বক্তব্যে বলবেন যে উনি যদি ইনশাআল্লাহ আমি মনে করি উনি আমাদেরকে হেল্প করবেন। পাশাপাশি আরেকটা জিনিস যেটা ওনারা অলরেডি করেন, ফারুক সাহেব আসার পর থেকে এবং এর আগে লুৎফা সাহেবও করছেন, এই দেশে যখন লাশ পাঠাতে যায় সেই ক্ষেত্রে কিছু কাগজপত্র সাইনের প্রয়োজন হয় ওনাদের কাছ থেকে, এবং ওনারা কিন্তু এই জিনিসটা 24 আওয়ার সার্ভিস, যে কোনো সময় যখনই আমাদের প্রয়োজন হয় তখন ওনারা এই জিনিসটা করে দেন। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তা আমি এখন আমাদের ফারুক সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ আমিনুল ভাই। ফার্স্ট অফ অল আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, আপনি এবং অন্যান্য যারা আছেন এই বাংলাদেশ ফিউনারাল সার্ভিসের সাথে, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আসলে আমার নিজেরও অত বেশি ধারণা ছিল না, আজকে এসে আমি নিজেও আলোকিত হলাম। সার্ভিসটা আসলেই সুন্দর। আমি আসলে যেহেতু একটা দায়িত্বে আছি, আমি নানা ধরনের মানুষের সাথে প্রতিনিয়ত মিট করি। সবার মধ্যে আমি একটা জিনিস দেখি, সেটা হলো মোস্ট পিপল আর ড্রিভেন বাই প্রফিট মোটিভস এবং বিজনেস মোটিভস। জেনুইনলি কমিউনিটি ওয়েলফেয়ার রিলেটেড সার্ভিস কিন্তু খুবই কম পাই। তো সেই দিক থেকে এই বাংলাদেশ ফিউনারাল সার্ভিস কিন্তু টোটালি ডিফারেন্ট, যেটা দেখছি কিন্তু পিওরলি একটা হিউম্যানিটেরিয়ান কাজ, যেখানে বেনিফিট মোটিভটা নেই। তো সেজন্য খুবই ভালো লাগলো। এই ধরনের কাজে আসলে আমাদের বাংলাদেশের কমিউনিটির আরোই আগে আসা প্রয়োজন। আমি নানান দেশের কনসাল জেনারেলরা আমাকে দাওয়াত দেয়, আমরা সেই সব প্রোগ্রামে যখন যাই তখন দেখি যে অন্যান্য কমিউনিটি অনেক বেশি ইউনাইটেড, আমাদের কমিউনিটি অনেক বেশি ডিভাইডেড। এটা আমাদেরকে সবাইকেই পারা যায়। রিভান মোহাম্মদ ভাই ওটা বলেছেন যে আমাদের মধ্যে এই কমিউনাল হারমোনিটা একটু কম মনে হয়। যেমন কানাডাতে 15,000 ভোট পেলে কিন্তু একজন ফেডারেল ইলেক্টেড হতে পারে, আর প্রভিন্সিয়াল ইলেকশন করতে গেলে আরো কম লাগে। জিটিএতে এখন প্রায় 1,40,000 বাংলাদেশি থাকে জিটিএর মধ্যে, আমাদের যে এস্টিমেট সে অনুযায়ী। বাংলাদেশে শুধুমাত্র একজন প্রভিন্সিয়াল মেম্বার আমরা পাঠাতে পেরেছি, যেখানে 8 থেকে 9,000 ভোট পেলে ইলেক্টেড হওয়া যায়। দিস ইজ ভেরি আনফরচুনেট অ্যাকচুয়ালি, যে 1,40,000 কমিউনিটি মেম্বারের মধ্যে একজন প্রতিনিধি আছে। তো এটা কিন্তু স্পিকস এ লট যে আমাদের মধ্যে ডিভিশন। তো আমি বলবো যে এই ডিভিশনগুলো কিন্তু আমাদের ভুলে যেতে হবে। আমাদের বিশেষ করে এই পিওরলি কমিউনিটি ওয়েলফেয়ার যে কাজগুলো আছে, যেটা এই বাংলাদেশ ফিউনারাল সার্ভিস করছে, এই টাইপের কাজের জন্য আমাদের আগে আসা প্রয়োজন। আমাদের মধ্যে কিন্তু আপনাদের সাথে হয়তো দেখা হয় না, আমার সাথে কিন্তু অনেকেরই দেখা হয়, বিকজ সবাই তো মোরালেস আমার এখানে একবার করে হলেও আসতে হয়। অনেক কিন্তু এবল বাংলাদেশি আছেন যারা মিলিয়নস অফ ডলার যাদের অ্যাসেট আছে কানাডাতে। তো এই ধরনের মানুষের আসলে এগিয়ে আসা প্রয়োজন এই ধরনের ভালো কাজগুলোর উদ্যোগ নিয়ে। আর আপনি যেটা উল্লেখ করলেন, আমার এটাও জানা ছিল না যে বিমান কার্গো মোর্টাল রিমেন্স কার্গো হিসেবে নেয় না, বাট এটা আমার কাছে একটু আনইউজুয়াল মনে হচ্ছে, বিকজ
ডেড বডি কিন্তু যায় অ্যাজ এ কার্গো, এটা আপনারা অনেকেই জানেন। যে মোমেন্টে আপনি মারা গেলেন তখন কিন্তু আপনার হিউম্যান যে এক্সিস্টেন্স সেটা কিন্তু এন্ড হয়ে যায়। তখন বিমান, সিভিল এভিয়েশন পৃথিবীর সব দেশের এটাকে ট্রিট করে অ্যাজ এ কার্গো। তো সেটার জন্য যদি রিপ্যাট্রিয়েট করতে হয় আমাদের ডিপ্লোম্যাটিক স্টেশনগুলো থেকে একটা সার্টিফিকেশন লাগে যে এখানে তার মৃত্যু ঘটেছে এবং সে বাংলাদেশের নাগরিক। তো এই সার্টিফিকেশনগুলো কিন্তু আমরা দেই। আমিন ভাই যথার্থই বলেছেন, আমার কনসুলেটে 2টা সার্ভিস আছে যেটা কিন্তু এমার্জেন্সি সার্ভিস আমরা হিসাবে গণ্য করি। এক হলো এই মর্টাল রিমেন্স ট্রান্সপোর্টেশন, যে কোনো সময় কন্ট্যাক্ট করলে আমরা এটা সার্ভিসটা দিই। আর একটা হলো যদি কারোর লস পাসপোর্ট হয়, হ্যাঁ লস পাসপোর্ট হলে তারা কিন্তু আমাদের ইমার্জেন্সি বেসিসে করলে আমরা তাদের অ্যাডভাইস করি কি করতে হবে। আর বাকি প্রসেসগুলোতে একটু সময় লাগে। তো আমাদের এন্ডে কিন্তু তেমন কাজ থাকে কম, যদি না আপনি বাংলাদেশে নিয়ে যেতে চান। তো সেই কাজটা আমরা করে দিই যত দ্রুত সম্ভব। আর যদি কারোর কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকে, ওই যে ফিট যেগুলো দিতে হয় এটা অ্যাজ কনসালটেন্ট আমি ওয়েব করতে পারি। তো আপনাদের যদি কারোর প্রয়োজন থাকে যে তার এই সরকারি যে ফিটিগুলো থাকে এগুলা কিন্তু আমরা আমাদের অ্যাপ্রোচ করলে আমরা কিন্তু ওয়েব করে দিই। এই আর আমি বিমানকে অবশ্যই বলবো, বিমান যেহেতু সরকারি এন্টিটি, কেন তারা এটা নেয় না। বাট আপনি একটু ভালো করে চেক করে দেখেন আমি ভাই, আমার ভাই, এটা হওয়ার কথা নাই। এটা কিন্তু কার্গো, আপনি কার্গো হিসেবে বুক করতে হবে। The problem is বিমানের কার্গো মে বি মোর এক্সপেন্সিভ দেন আদার এয়ারলাইন্স, এইটা একটা প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, তো সে কারণে হয়তো ওই যে ফিউনারাল সার্ভিসগুলো আছে ওরা তো যায় না আমাদের কাছে। তো সেই জায়গাটাও করা যায়, কথা বলা যায় যে কেন বেশি, যেমন এমিরেটসে বা অন্যান্য যেগুলো যায় বাংলাদেশে। বাট এমনটি হওয়ার কথা নয় যে কার্গো নিবে না, এটা তো কার্গো হিসাবে ট্রিটেড হবে। হ্যাঁ, এবং অন্য দেশে কিন্তু নেয়। আমি সিঙ্গাপুরে যখন পোস্টে ছিলাম বহু বাংলাদেশি কিন্তু গেছে কিন্তু লাশ বাংলাদেশ বিমানই। আমরা যারা ইন্টারন্যাশনাল ফিউনারাল সার্ভিস যারা করে ওরা বলে যে আপনাদের বিমানের এই সার্ভিসটা ওরা দিতে পারে না। বিমানের কেউ নেই আজকে না, এখানে থাকলে ভালো হতো। আচ্ছা, আমি ওই কান্ট্রি ম্যানেজারকে জিজ্ঞেস করবো, সমস্যা নেই, ওটা আশা করা যায় সলিউশন করা যাবে। হ্যাঁ, এই তো আর যদি কারোর কোনো কনসার্ন থাকে বা কোনো কিছু থাকে আমি বলতে পারি, আর না হলে মনে হয় এখানে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করি। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের বিএফএস থেকে যিনি সার্ভিস নিয়েছেন অলরেডি, নাইম ভাই, ওনার আব্বা মারা গেছেন। তো নাইম ভাই আমার সাথে একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। জি, আমার নাম নাইম। আমার বাবা গত 25 অক্টোবর ইন্তেকাল করেছেন এখানে এজেন্স হসপিটালে। সো আমাকে আমিন ভাই যখন বললেন যে আমি কি প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি, সো আপনার সবার সাথে শেয়ার করার জন্য, যেহেতু জিনিসটা আমি ফার্স্ট হ্যান্ড গো থ্রু করেছি, সো ইট মাইট হেল্প ইউ জাস্ট টু লেট ইউ নো। তো যেটা হয়েছে যে আমার বাবা কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, উনি আগে এটার মেম্বার ছিলেন। তো 25 তারিখে যখন আমাকে হসপিটাল থেকে ফোন করে বললো যে বাবা মারা গেছেন, তো আপনি আসেন। এবং আরেকটি জিনিস সেটা বললো, যাওয়ার পর বললো যে ডক্টর আপাতত ডেথ সার্টিফিকেট দেওয়ার পরে আপনি ওনাকে মানে লাশটা আপনি নিয়ে যেতে পারবেন। তো প্রথমেই যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে যে আসলে আমি আসলে লাশ কোথায় নিয়ে যাবো, কে নিয়ে যাবে, কিভাবে পিক আপ করবে, মানে আসলে আমার কোনো আইডিয়া নেই। আর তো আমি তখন আমিন ভাইকে ফোন দিই। তো আমিন ভাইকে বললাম যে আমিন ভাই, আমি আসলে তোমার বাবা মারা গেছেন, তো আমি এটা কি করবো। আমাকে হসপিটাল থেকে বলছে যে একটা আফটার গেটিং দ্য ডেথ সার্টিফিকেট যে বাবাকে নিয়ে যেতে হবে, তো কোথায় নিয়ে কি করবো। তো তখন বললেন যে ঠিক আছে, আমি এটা হ্যান্ডেল করছি, আপনি এটা নিয়ে ইয়ে করেন না। তারপরে উনি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন যে আমি আসলে কোথায় জানাজা পড়াতে চাই এবং কোথায় ইয়ে করতে চাই। উনি আমাকে দুটা মসজিদের নাম বললেন, আবু বকর এবং আরেকটা। আমি বললাম আবু বকর ইজ ফাইন উইথ মি। তো তখন উনি বললেন যে তাহলে আমরা ইয়ে করি, তাহলে আমাদের আবু বকর থেকে লোক যাবে এক সময়, ওরা আপনার সাথে যোগাযোগ করবে এবং তারপরে ওরা এটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। আপনার এটা ওয়ারিং হওয়ার কারণে বলবো যে আমি একটু কনসিডার করেন যে ফ্যামিলি যখন ধরা হবে, শুধুই হাজব্যান্ড ওয়াইফ বাচ্চার সাথে যদি প্যারেন্টস থেকে থাকেন, ওটাকে পার্ট অফ ফ্যামিলি করে নেওয়াটা, কারণ ওটা না হলে আসলে একটু প্রচন্ড স্ট্রাগল করতে হয় আর কি। এর বাইরে আরেকটা জিনিস আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে আমি জানি এটা করাটা খুব টাফ,
ওই একটু কন্ট্যাক্ট পারসন। যেমন আমার যখন প্রথম আমার বাবা মারা গেছে তার সঙ্গে সঙ্গে আমি ভাইকে ফোন দিয়েছি, আমি ওকে পার্সোনালি চিনতাম। তো আমার জন্য এটা ইজি, হ্যাঁ। কিন্তু অনেকে আছে হয়তো চেনেন না, অনেকে আরেকজনকে চেনেন না। সো ওটা যদি মনে হয় যে ওয়েবসাইটে যদি কখনো থাকে যে ইফ এনিথিং হ্যাপেন্স, ওয়েবসাইটে যদি আপডেটেড করা যায় এবং বলা যায় যে দিস আর দ্য কন্ট্যাক্ট পিপল, ইফ এনিথিং হ্যাপেন্স ইউ মাস্ট হ্যাভ টু কল দিস পারসন ফার্স্ট অ্যান্ড দে উইল গাইড ইউ অ্যাকর্ডিংলি। এটা না হলে না মানে ওই হয়তো আমি কাকে ফোন দিব, কোথায় দিব, কি করবো, আমি করতেই থাকতাম। এই মোটামুটি আমার কিছু বলার নেই, জাস্ট ওয়ান্ট টু সে থ্যাংক ইউ। আমি যদি কারো কোনো হেল্প লাগবে, কিছু লাগে বা কিছু জানতে হয় আমাকে ফোন দিতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার স্ত্রী ডক্টর বেগম ফেরদৌসা আরা, উনি গত বছর ঠিক আজকে থেকে 1 বছর আগে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে গত বছর উনি মারা যান। আমিনুল ভাই একসময় আমার প্রতিবেশী ছিলেন। তো আমার বাসায় আমি, আমার স্ত্রী আর আমার স্ত্রী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, 20 বছরের উপরে, এবং 3.5 বছর বিছানায় ছিলেন। তো বিছানায় থাকার কারণে যেটা হয়েছিল যে কোভিডের পর থেকে নিয়ে অনেক প্রেশার ছিল আমাদের উপরে যে লং টার্ম কেয়ার পাঠানোর জন্য। কিন্তু এটাকে আমি অনেক কষ্ট করে থাকেছিলাম যে আমি চাইছিলাম যে না আমাদের কাছে থাকুক, আমরা সেবা যত্ন করব। তো লাস্ট স্টেজে এসে যেটা হয় যে প্যালিয়েটিভ কেয়ারের একটা তো আমি প্যালিয়েটিভ কেয়ারের জন্য সাইনিপুরকে এদের সাথে কথা বললাম যে প্যালিয়েটিভ কেয়ারটা বাসায় করা যাবে কিনা। তো ওনারা আমাকে বললেন যে হ্যাঁ বাসায় করা যাবে। তো বাসায় করা যাওয়ার পরে তো এক্সট্রিমলি গুড সার্ভিস আমি যেটা বলবো যে সাইনিপুর থেকে যেটা হয়েছে একদম ফুল টাইম ডক্টর, নার্স, 2 করে আসছে, PSW আসছে, এভরিথিং ওয়াজ অ্যারেঞ্জ অ্যাবসলিউটলি প্রপারলি। I have no complaints. তো এই যেদিন মারা যায় রাত 10:02 ঠিক তখনই আমি আমিনুল ভাইকে ফোন করলাম এবং আমি কিন্তু টাইম করেছি উনি 10:25 কি 10:30 মধ্যে হি ওয়াজ অ্যাট মাই ইমেল। তো ও বললো যে শহীদ ভাই আপনি কোনো চিন্তা করবেন না। প্রথম যখন ফোন করলাম ওনারা বললেন যে না আমরা এখানে ডেথ সার্টিফিকেট করি না। তো ওখানে যে ভদ্রলোক, এক ভদ্রলোক নাম ছিল বিদ্যুৎ কুমার, উনি বললেন যে ভাই আমরা কখনো করি নাই, কিন্তু আপনি আসেন দেখি আমরা কি করতে পারি। আমরা যতক্ষণ পর্যন্ত আমি আপনার হাতে এটা না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো কনফারেন্সে দিচ্ছি না। তো আমি গেলাম, যাওয়ার পরে একদিন দেখা হলো, উনি শুরুতেই বলে যে না না আমরা তো এটা করি। তাই বললাম যে না দেখেন বিদ্যুৎ কুমার উনি আমাকে বলছেন আসতে। তো উনি আসার পরে বললো যে ঠিক আছে। তো আমি কিছু কাগজপত্র নিয়ে গেছিলাম যেগুলো রিলেভেন্ট, আর ফর্ম কিছু ফিল আপ করতে হয় অনলাইনে যারা বাংলাদেশের ওয়েবসাইটে। তো ওগুলো করার পরে উনি বললেন যে ঠিক আছে আপনি কালকে আসেন, আমি আপনাকে ফোন দেবো। তো পরদিন আসলাম, ইট ওয়াজ রেডি। আমি বললো যে দিস ইজ দ্য ফার্স্ট ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই টরন্টো কনসুলেট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যে জিনিসটা ছিল না বা যে জিনিসটা হওয়ার কথা ছিল না সেই জিনিসটা উই মেড ইট। সো যেহেতু আপনি যেখানে আছেন, মাই স্পেশাল থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড দ্য হোল টিম। সো এটাই আমার বলার ছিল, নতুন করে আর কোনো কিছু বলার নাই। আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড আমি বলবো যে এর চেয়ে ভালো এফিশিয়েন্ট প্রফেশনাল সার্ভিস আমার মনে হয় না হতে পারে। আই হ্যাভ সিন, আমি মাল্টিন্যাশনাল চাকরি করতাম, ব্রিটিশ একটা মাল্টিন্যাশনালে। সো আই হ্যাভ বিন ইন UK many times. So I have seen what does professionalism means. সেই ক্ষেত্রে আমি বলবো যে দিস ওয়াজ এক্সেলেন্টলি ডান। সো এনিওয়ে সবাইকে আবার ধন্যবাদ এবং আমাকে এখানে বলার জন্য, এই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে নাইম এবং শহীদ ভাই যেভাবে বললেন, এর দাবিদার কিন্তু আমরা না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে করাইছেন। সম্পূর্ণ দাবি, সম্পূর্ণ কৃতিত্ব আল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছেন। আমি এবার এইখানে যেটা দেখছি, আমাদের কমিউনিটির সকল শ্রেণীর পেশার লোকজন আল্লাহর রহমতে ওনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ দিব সবাইকে এবং আমরা সবাই বক্তব্য শুনবো। তার আগে কমিউনিটির কাছেও আমার কিছু দাবি আছে, যেমন কনসাল জেনারেল কাছে আমি কিছু দাবি করেছি, কমিউনিটির কাছে কিছু দাবি আছে। তার মধ্যে একটি হলো এই কাজ করতে যে আমাদের ফিউনারাল সার্ভিসের যে সার্ভিসটা আমরা বিভিন্ন মসজিদ থেকে নিই, এখনো পর্যন্ত আমাদের কোনো মসজিদে এই সার্ভিসটা এখনো আমরা তৈরি করতে পারিনি। এটা আমাদের খুবই জরুরি।
কারণটা হলো এখানে এই জিনিসটা করলে কি লাভবান হব আমরা। প্রথম লাভবান হব এই প্রতিটা মসজিদে আমাদের যে সার্ভিসটা দেয় এর জন্য কিন্তু ওরা একটা ফি নেয়, এবং মসজিদটা পরিচালনা করার জন্য এই ফিটা তাদের কিন্তু প্রয়োজন। সেই টাকাটা কিন্তু মসজিদের উপকারে আসবে। দ্বিতীয় কথা হলো এই সার্ভিসটা লাশ পরিবহনের জন্য একটা লোকের কিন্তু কর্মসংস্থান হবে, এবং সে কিন্তু পেইড হিসেবে যে কয়জন আছে ওখানে তারা কিন্তু পেইড এই কাজের জন্য। রিকোয়ারমেন্ট হলো সিটির কিছু রিকোয়ারমেন্ট আছে। আমার মনে হয় আমাদের মসজিদগুলোর মধ্যে থেকে যে মসজিদ, আমি আজকে সব মসজিদের ইমাম এবং প্রেসিডেন্টকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আজকে আসলে ওনাদের সবারই ব্যস্ততা হলো যে আগামী রমজান উপলক্ষে ওনারা আজকে প্রস্তুতি সভা করছেন সবাই। আমি মনে করি এই ব্যাপারে আপনারা কমিউনিটি যারা আছেন এখানে আপনারা এগিয়ে আসবেন, তাহলে আমাদের নাগেট, আবু বকর, মদিনা কিংবা অন্য কোন মসজিদে যে আমাদের কিন্তু লাশ যে দাফন করা কিংবা আমাদের অনেক সময় আমরা একদিন দুই দিন ওখানে ওদের ফ্রিজে রাখি, এই সুযোগটা কিন্তু আমরা পাবো। আমি মনে করি এই ব্যাপারটা আপনারা সদয় দৃষ্টিতে দেখবেন। আমি সবাইকেই চাই যে আপনারা কিছু বলেন, আমরা এখান থেকে শুরু করব। তার আগে আমি ধন্যবাদ জানাই আজকে লবঙ্গ রেস্টুরেন্টকে। লবঙ্গ রেস্টুরেন্ট আমাদেরকে আজকে এই তাদের এটা ব্যবহার করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা লবঙ্গ রেস্টুরেন্টকে ধন্যবাদ জানাই। আমি এখন আমাদের এই দিক থেকে শুরু করি। আহাদ ভাই একজন সামাজিক ব্যক্তিত্ব এবং উনি ভোরের আলো পত্রিকার সম্পাদক এবং বিএনপির পশ্চিম শাখার পলিটিক্যাল উনি প্রেসিডেন্ট। আমি মনে করি আহাদ ভাই আপনি আমাদের উদ্দেশ্যে কথা বলবেন। কিন্তু আমি যে চলে যাবো আমাকে প্রথমে দিয়ে দিচ্ছেন, ধন্যবাদ। আমি উনি চলে যাবো, গাড়িটা নো পার্কিং যে গাড়ি পার্কিং এর সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাই বকুল ভাই সহ আমাদের ইমুল ইসলাম ভাই সহ যারা এই সংগঠনকে গঠন করেছেন। আমাদের কমিউনিটিতে ফেডারেল সার্ভিসের মতো একটা গুরুত্বপূর্ণ সংগঠনের খুবই প্রয়োজন ছিল, তো এটা ওনারা করেছেন এবং যে দুইজন ভাই এটা সেবা নিয়েছেন আমরা ওনাদের থেকে শুনলাম। আমার ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা আছে, আজকে ধরেন প্রায় 3 দশক থেকে মানুষ এইসব ভোগান্তির শিকার হয়। তো এইগুলা এই যে মহৎ উদ্যোগটা এটা যদি যেভাবে ওনারা সঠিকভাবে পরিচালনা করছেন এটা কমিটির জন্য বিরাট হেল্প হবে। দেখেন এটার আজকের মিটিং ছিল, আমার অন্য একটা প্রোগ্রামে যাওয়ারও কথা। আমি মুখে বলছিলাম যে আমাকে মাফ করে দিয়ে হয়তো আমি আসতে পারবো না, হয়তো আমি আসতে পারবো না। তো গত পরশু দিন আমাদের কমিউনিটির এক ভাই মারা গেছে। আমরা জানি না, অনেক সময় আমি নিজেই মনে করি যে হয়তো আচ্ছা ফিনারেলে তো এটা একদম শেষ স্টেপ, আর অনেকদিন বাঁচবো, সময় হয়তো আসে সামনে, তো এটা ঠিক না। আমি নিজেই চিন্তা করি এই বয়স তো আছে, আল্লাহ হয়তো আয়াত দিবে, অনেকদিন বাঁচবো, এটা করা যাবে। আমি কিন্তু এই গত কয়েকদিনে বিশেষ করে গত পরশু একাই মারা গেলেন, উকুল ভাইয়ের সাথে অনেক ভাইয়ের সাথে আলাপ হলো, কমিটি থেকে অনেকে আমরা আসার করে দাফন করতে সম্পূর্ণ করেছি। এটা খুব প্রয়োজন। এই প্রয়োজনীয় থেকেই আমি উকুল ভাইকে বলেছিলাম আমি আসবো, এবং প্রায় ফার্স্ট প্রায়োরিটি আমার, আমি নিজে মেম্বার, আমার আত্মীয় স্বজন, আমাদের কমিটি, আমি 15 জনের সাথে প্রতিনিধিকে আলাপ করেছি, সবাই এগ্রি করেছে যে এটা ওনারা মেম্বার হবে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে আমিনুল ভাই, মনির ভাই সহ সবাইকে ধন্যবাদ। আর আমি আপনাদেরকে একটু ভাষণ করতে চাই, আমাদের জায়গায় যেতে হবে, আমি আপনাদের কাছ থেকে দেখবো। আমাদের সামনে বক্তব্য রাখবেন কমিউনিটির পরিচিত মুখ ডাক্তার তরুণ ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফিনাল সার্ভিস আজকের যে আয়োজন, যারা আয়োজনের সাথে জড়িত, যারা আমাকে সুযোগ দিচ্ছেন, দাওয়াত করছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা গেস্ট হিসেবে আসছেন, ফারুক ভাই, এনিবডি, অসংখ্য ধন্যবাদ আপনাদের আসার জন্য। আমি এসে আসলে মানুষের কখনো কখনো কোনো মুহূর্তে রিফ্লেকশন প্রয়োজন হয়, অ্যান্ড দ্যাট গিভস লট অফ মোটিভেশন। আমি একজন ফিজিশিয়ান, আই ডিল উইথ ডেথ এ লট, এবং
আমি মনে করি এই যে সার্ভিসটা যেটা আপনারা আমি যেটা দুজনের যে সার্ভিস তাদের যে প্রসেসটা শুনে এবং মাই রিফ্লেকশন টু ইজ এ for sure is a religious part, but it is also kind of is a community engagement, is also a social service, is also kind of আমি মনে করি যে charity যেটা আমাদের religion or family party বিশেষ অংশ. So is above all is a kind of noble cause যেটা আমরা এই ক্ষেত্রে ইনভলভ হয়ে না হলে আমাদের স্কোপ সুযোগ নাই আমরা যে যত পাওয়ারফুল যত মানি যত এডুকেশন উই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু ডু ইট আর আমি তো ফিজিশিয়ান উই স্যালুট ইউ অ্যাজ এ ফিজিশিয়ান ইন এ ওয়ে যে আসলে উই অ্যাজ এ ফিজিশিয়ান উই ট্রাই আওয়ার বেস্ট যে একটা মানুষকে কতটুকু সুস্থ সবল জীবিত রাখা যায় উই ট্রাই আওয়ার বেস্ট অ্যান্ড আমাদের যেখানে শেষ আসলে when we surrender then this service this job start from there I think আমরা সবাই জানি যে কোভিডের সময় আমরা অ্যাজ এ ফিজিশিয়ান আমি সার্ভিস দিয়েছি যতটুকু সম্ভব টেলিফোনে ইন পার্সনে পিপি নিয়ে প্রোটেকশন নিয়ে দিয়েছি But we are so afraid of giving that service. Amra front line ছিলাম, yes. But আমরা তারপরে একটা ব্যারিয়ার ছিল, একটা প্রোটেকশন ছিল। আমি একটা কেস আমি আসলে রিলেট করব, কানেক্ট করব যে how important it is. One of my patients during COVID, he was okay, healthy, he was kind of cherishing his life. একদিন বিকালে ফোন আসলো যে সিক, যে ফিভার হয়েছে। পরের দিন সকালে is getting cough, shortness of breath within few hours. Then somehow I convinced যে না আপনার হসপিটালে যাওয়া দরকার। He's afraid to go to hospital. যে তখন আমি গেলে আমি আর আসবো না। So convince him somehow and went to hospital. Next day, within 12 hours maybe, মানে এমন হলো এত worse হলো যে মানে he passed away within 12 hours in hospital. So COVID তখন peak June, July. So family went through a lot, not being able to see, listen, and যে মানুষ মরে যাওয়ার পরে যে শেষ ইচ্ছা শেষ কিছুই না। এবং আরো পেইনফুলি যে দেখতেও যেতে পারেনি কোনো ফ্যামিলি মেম্বার যে আচ্ছা পাবলিক হেলথ বাইন্ডিং ছিল প্লাস ভয় ছিল সো ইট ওয়াজ পেইনফুল উই সি এ লট অ্যাজ এ ফিজিশিয়ান হাউ একজনের মৃত্যুটা একটা ফ্যামিলির পরে কিভাবে সোশ্যাল কিভাবে পারিবারিক কিভাবে ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যায় আই সি এ লট বাট যেটা আসলে আমি পয়েন্টটা করতে চাই যে যখনই ওই লোকটার ব্যক্তিটার ডেথ হয়েছে তখনই কিন্তু এই ফিনারাল সার্ভিসের যে সাহসী ভলেন্টিয়ারগুলো সামহাউ দে আর সো কারেজিয়াস যে ওই মৃতদেহটাকে কোথাও না কোথাও বারিড করেছে সো I don't see any other service so respectful, so dedication. I don't see any other service is so contributing to the community. So, I think from my heart, from bottom of my heart, I salute you guys that whatever you do. And I think as a community person, আমরা এটা এখন শুনে একটু খারাপ লেগেছে in a way যে 450 member. Why not 400 member? Why not 40,000 member? So initially আমার একটা ধারণা ছিল I think I was wrong যে এটা kind of একটা গ্রুপ যারা নিজেদের ভিতরেই করে এটা কমিউনিটি স্প্রেড না পার্সোনাল কানেকশন ছাড়া হয় না So I think if we spread as a noble cause যে is a charity, is a religious part, is a social activity and at the top is also frontline activity যেটা reward as a community person socially আমরা পাবো
এবং আমাদের মৃত্যুর পর আমরা এটা পাবো, এটা যদি আমরা এক্সপেক্ট করতে পারি, আই থিঙ্ক আই ডু ইট। বাট আমরা অ্যাজ এ কমিউনিটি পার্সন আমরা যদি সবাই এটাকে এক্সপেক্ট করি, I don't see $150 or $200 is a money, it's a big money. And that $150 secure a family, and they don't have to think they don't have to worry about anything, the service. So আমরা community person হিসেবে এটা আমরা expect করবো সবাই যে যার লেভেলে। I think membership we can expand membership, we can sell more membership in there. And again, with that hope, আমরা এখানে a lot of membership করব, with that hope that এটাকে আমরা recognize করব is the best noble service for the community, for our faith, for our religion. With the hope আমি আমার বক্তব্য শেষ করছি। Thank you very much. Thank you very much. আমাদের কাছে বক্তব্য নিয়ে আসবেন আমাদের একজন মুরব্বী, শ্রদ্ধেয় মুরব্বী মঈন চৌধুরী ভাই। রহিম, আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই প্রতিষ্ঠানের যারা ফাউন্ডার এবং পরিচালক, সুধীমণ্ডলী, পিছনে আমাদের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে পৃথিবীতে যত অনুষ্ঠান হচ্ছে, আমি মনে করি এই অনুষ্ঠানই উত্তম অনুষ্ঠান। এই মুহূর্তে যত অনুষ্ঠান সমস্ত পৃথিবীতে হচ্ছে, এটাই সর্বোত্তম অনুষ্ঠান। এর চেয়ে সর্বোত্তম অনুষ্ঠান আর হতে পারে না। যারা এই বাংলাদেশ ফিউনারাল সার্ভিস প্রতিষ্ঠা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই, এবং যারা এ পর্যন্ত মেম্বার হয়েছেন তাদের প্রতি। এবং আজকে এখানে বলা হয়েছে যে মেম্বারশিপ, আমি বলতে চাচ্ছি এখানে দাঁড়িয়ে 1 সপ্তাহের মধ্যে আমি 100 মেম্বার করে দিব। 100 মেম্বার আমি করে দিব 1 সপ্তাহের মধ্যে। এটার কোনো অভাব নেই, মেম্বার হবে সবাই। এবং এত সুন্দর সার্ভিস তাদের ব্রেইনে এসেছে, তাদেরকে আমরা রিওয়ার্ড করতে চাই। এরা কারা? এদেরকে আমরা অনুপ্রাণিত করার জন্য তাদেরকে বিরাট আয়োজন করে তাদের এই যে সুন্দর থিম, যেটা এই থিমটা হলো আমরা সব মুর্দার জন্য আমরা সবের ভাগিদার হচ্ছি। 5 টাকা, 10 টাকা, 15 টাকা করে আমাদের কাছ থেকে যাচ্ছে, মাত্র 100 টাকার পরিবর্তে আমরা, এবং আমাদের পরিবারের এই এসিয়েশন আমরা পাচ্ছি। আমরা 2 বন্ধুর এখানে শুনলাম গল্প তাদের। বাংলাদেশ থেকে আমরা ফান্ড নিয়ে আসতে পারবো। আমরা বাংলাদেশি লোক, আমরা বাংলাদেশে সাহায্য করি, সহযোগিতা করছি। বাংলাদেশ থেকে আমরা ফান্ড আনবো, এখান থেকে ফান্ড ক্রিয়েট করবো। ফান্ডের কোনো অভাব হবে না। আপনারা ফিউনারাল সার্ভিসের জন্য আপনারা উদ্যোগ নেন। আপনারা যারা এটা করেছেন, আমি আবারও শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আসুন আমরা সকলে মিলে তাদেরকে সহযোগিতা করি, আরও এটা ব্যাপ্তি ঘটাই। আমি কিন্তু এই ঘোর স্বভাব চাচ্ছিলাম। আমি কিন্তু 2 বছর আগে মেম্বার হয়েছি। কিন্তু আজকে সুযোগ পেলাম কথা বলার, এবং দেখলাম আপনাদেরকে দেখে স্যালিউট করতে চাচ্ছি। এবং আমি বিশেষ করে আমাদের মারা পিছনে আসেন, বোনরা পিছনে আসেন, তারা কি করতে পারেন তাদেরকে আমরা দায়িত্ব দিয়ে দেখেন, তারা আরও বেশি আমাদের চেয়ে করতে পারবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সময় নষ্ট করতে চাই না আপনাদের। এ সুন্দর অনুষ্ঠানের জন্য আমরা যারা উদ্যোগ নিয়েছেন, আপনারা যারা উদ্যোগ নিয়েছেন, যারা বক্তব্য এ পর্যায়ে রেখেছেন, আরও বক্তব্য আসবে। এক ভাই বলেছেন যে এখানে কনজারভেটিভ এমপি ছিলেন, আবার এক এমপি হয়তো আমরা পেয়ে যেতে পারি। এটা তো বিচিত্র না, এবং পাবোই আমরা, ইনশাল্লাহ আমরা পাবো। আমরা ডলি বেগম এবার খাড়া হয়েছে, নিশ্চয়ই ডলি বেগম এবারও 45% ছিল গত সেশনে, এবার 50% ভোট পেয়ে পাস করবে সে। এটা আমরা আশাবাদী, আমরা সকলেই আশাবাদী। আসুন আমরা সকলে মিলে সত্য সুন্দর প্রতিষ্ঠা করি, অসত্য অসন্দেহকে বিদরিত করি, এবং উইল হ্যাভ টু আওয়ার কমিউনিটি, আওয়ার ওয়ার্ল্ড অ্যান্ড ইটস পিপল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি কিন্তু যেহেতু কমিউনিটির সব শ্রেণীর লোককে আমরা এখানে পেয়েছি, এবং আমরা ওনাদেরকে আমাদের সমস্যার কথা বলবো, এবং ওনারাও আমাদেরকে হেল্প করবেন। আমি আমাদের 2 জন মিডিয়া ব্যক্তিত্ব এখানে আছে, টরন্টোর বাঙালি কমিউনিটির 2 জন মিডিয়া ব্যক্তিত্ব। একজন রনি চৌধুরী, হ্যাঁ, উনি
এই আমাদের প্রবাসী টিভির কর্ণধার, আর একজন এনআরবি টিভি মিন্টু ভাই। তা আমি প্রথমে রনি চৌধুরীকে ডাকবো, যে রনি ভাই, আপনি আমাদের এই সার্ভিসটাকে প্রসারিত করার জন্য এবং আমাদের মেম্বারশিপ বৃদ্ধির জন্য আপনি আমাদের জন্য কি করবেন একটু যদি আপনি বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, আজকে অত্যন্ত মহতী একটি অনুষ্ঠান, আমার পূর্বে বক্তারা বলে গেলেন। তো আসলে বাংলাদেশ ফিনান্স সার্ভিসের যারা এই পর্যন্ত যারা এই জিনিসটা প্রতিষ্ঠা করেছেন, বিশেষ করে আমাদের রিমন মাহমুদ ভাই। রিমন ভাই একজন ভিশনারি পারসন, উনার অনেক ধরনের প্ল্যানিং এই কমিউনিটিতে আমরা আজ পর্যন্ত সুযোগ সুবিধা নিচ্ছি। তো উনারকে আন্তরিক ধন্যবাদ একটি সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমিনুল ভাইকে ধন্যবাদ যে এটাকে সার্বিকভাবে এবং আর ওনার টিমকে নিয়ে কাজটি এগিয়ে নেওয়ার জন্য। বাট আমার যেটা বিনীত অনুরোধ সেটা হলো দুটো। একটি হলো যে আপনাদের সদস্যদের জন্য অনতিবিলম্বে আপনারা 100 কি 50 কি 200 আপনারা কবরস্থান ক্রয় করেন। এই জিনিসটা যেটা হবে যে আমাদের যারা সার্ভিস যারা নিবে, এটা একটা চলমান প্রক্রিয়া। বা যখনই আপনি একটি কবরস্থান ক্রয় করতে যাবেন, তখন হবে কি এটা হয়তো 1 বছর পরে হবে $3500, 2 বছর পর হবে এটা হবে $5000। তো আমার মনে হয় আপনারা বোর্ডের সভা করে অনতিবিলম্বে আপনাদের ফান্ডের থেকে একটা অংশ বিশেষ নিয়ে আপনারা কিছু ক্রয় করে রাখা দরকার, যেটা আপনাদের মেম্বারদের সার্ভিসের ব্যাপারে সহযোগিতা করবে। ধন্যবাদ সবাইকে আমাকে দুইটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চৌধুরী, ওনার একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি। সেটা হলো যে আমরা এই পর্যন্ত আমাদের যত মেম্বারদেরকে এই সার্ভিসটা দিয়েছি, তার চেয়ে নন মেম্বারদেরকে কিন্তু বেশি সার্ভিস দিয়েছি। নন মেম্বারদের সার্ভিস দেওয়াতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, কারণ নন মেম্বাররা ওনারা ফিনাল সার্ভিসটা নেবেন। এবং আমাদের আমাদের একটা ভলেন্টিয়ার টিম আছে। যদি কেউ এই সার্ভিসটা পেতে চান, আমাদের যে কোনো ভলেন্টিয়ার, আমরা আপনাদেরকে ওয়েবসাইটে আমাদের স্কারবোরো, টরেন্টোর ভলেন্টিয়ারদের নাম দিয়ে দিব। এবং আজকে এখানে যারা আছেন, কেউ যদি ভলেন্টিয়ার হিসেবে নাম লেখাতে চান, তাও আমরা আজকে নিয়ে নিব। তাহলে আমাদেরকে খবর দিলে আমরা তাদেরকে, নন মেম্বারদেরকে কিন্তু এই সার্ভিসটা আমরা সবসময় দেওয়ার জন্য প্রস্তুত। পাশাপাশি আমি এটা এখন যে জিনিসটা রনি ভাই বলেছেন, আর একটা জিনিস যে আমরা ধরো ডোর টু ডোর, উইকেন্ডটা তো আমি না, সেটা তো সম্ভবত কনসাল জেনারেল সাহেব দেবেন। আচ্ছা, শনি রবিবারের একটা ব্যাপার আছে। সেটা হলো শনি রবিবারে গ্রেভিয়ারের যারা কাজ করে, এই কাজটা কিন্তু করে নন মুসলিমরা। আপনারা দেখবেন যে মাটি খোঁড়া এবং ওইখানে ওই মাটিটা ভরাটের কাজটা নন মুসলিমরা করে। হ্যাঁ, তারা শনি রবিবারে নিবে, কিন্তু আপনার চার্জ ডবল। যদি নর্মালি ওখানে $1500 হয় যদি এই সার্ভিসের জন্য, তাহলে ওরা ওই দিনের জন্য ডবল চার্জ করে। এই জন্য শনি রবিবারটা আমরা সাধারণত রিফিউজ করি, কিন্তু অবশ্যই করা যাবে, এটা না করার কোনো কারণ নাই। কারণ আমি কিছুদিন আগে একজনের, তারা বলে মারা গেলেন, মারা যাওয়ার পরে শনিবারে তাদের দাফনটা হবে, এবং আমরা কিন্তু সেই সার্ভিসটা দিতে পেরেছি। না, আমাদের জন্য, আমাদের সদস্যদের প্রথম যেটা উদ্যোগ হলো, তাদের কাছে আমরা জিজ্ঞেস করি। প্রথম জিজ্ঞেসটা হলো যে তারা তাদের নির্দিষ্ট কোনো ডেট আছে কিনা। ডেটটা হলো, যদি সে মনে করে যে শনিবারে তার জন্য দাফন হলে তার অনেক আত্মীয় স্বজন দেশ বিদেশে যারা আছে তারা আসতে সুবিধা হবে, আমরা ওটা বেয়ার করব। তার জন্য যদি এক্সট্রা কোনো পয়সাও লাগে, আমার মনে হয় আমাদের মেম্বাররা যারা আছে তারা এটাতে দ্বিমত করেন না এবং করিও নি। আচ্ছা, এবার আচ্ছা বলেন। ভেরি গুড কোয়েশ্চেন। সো নাম্বার 1, কিছু জিনিস আমিও জানতাম না, হ্যাঁ শিখছি, এই শিক্ষাটা ইম্পর্টেন্ট। না, আপনি এটা বলেন। হ্যাঁ, মাইকে দিবেন। ওকে, কিছু জিনিস আমিও জানতাম না, শিখছি। The first thing what I'm going to do is I'm going to sit with you, right? I would like to take your brain. ঠিক আছে, what can we do to better it? ঠিক আছে, কারণ যেমন আমি একদম অনেস্ট, মানে পুরো জিনিসটা হলো ট্রান্সপারেন্ট, এভরিথিং, রাইট? তো এটা বলতে কোনো দ্বিধা নাই যে আমি বা আমিনুল ভাই বা আমাদের যারা আছে তারা আসলে সব কিছু জানি না। সো দ্য বেস্ট থিং ইজ উই গট সাম আইডিয়া যে রনির কাছ থেকে যেটা আসছে, উই উড লাইক টু সিট উইথ ইউ অ্যান্ড সি হাউ উই ক্যান ডু বেটার। আমার মনে হয় উইকেন্ডের সার্ভিস থাকা উচিত, মাস্ট বি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন অ্যাজ আ টিম। তো আমি যে কাজটা করবো, আমরা টিমের সাথে কথা বলি, ইউ বি পার্ট অফ ইট, যে এটা কীভাবে করা যায়। কারণ আমার মনে হয় না কেউ যদি শুক্রবার মারা যায়
জাস্ট বিকজ শনি রবিবার আছে বলে এটাকে আমরা ওয়েট করা রাখবো, বিকজ আল্লাহ তাআলা বলেছেন as soon as possible, রাইট। সো উই উইল ডু ইট। এটা আমরা বলছি কিভাবে করব সেটা পরের ব্যাপার, ইউ উইল বি আ পার্টনার ইন দ্য ক্রাইম, ঠিক আছে? দিস ইজ এইটা একটু বলে দিই। নেক্সট যে জিনিসটা আছে বাই কবরস্থান কিনার কথাটা, যেটা ভেরি গুড থিং। তো আমরা একটু এটা নিয়ে কথা বলবো। এখানে হয়তো ইমিডিয়েটলি করা যাবে না, কারণ আমি এখন তুমি একটা স্বপ্ন বানিয়ে দিয়েছো, তুমি নিজেই স্বপ্ন তৈরি করে দিয়েছো, এন্ড উই উড লাইক টু টক টু অল দ্য মেম্বার্স, বিকজ আমরা আসলে কোনো ডিসিশন নেই না, ঠিক আছে? আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে মেম্বার থেকে আমরা হয়তো জানাবো যে দিস ইজ দ্য প্রপোজাল, আপনারা কি বলেন। আই থিঙ্ক দ্যাট ইজ আ রেসপেক্ট উই শুড মানে give it to our members before we make decisions, because সবাই এখানে স্টেক আছে। funeral home, good job, এটা হলো কমিউনিটির ব্যাপার, এটা একা হয় না, বা তিনি হয়তো ওনার একটা আশা আকাঙ্ক্ষা থেকে বলেছেন। I think all the community leaders এবং ভবিষ্যৎ future leaders, you can all come together and do something যেটা আমাদের সবার জন্য ভালো হবে, ইয়ে করার জন্য ভালো জিনিস। মেম্বার যারা কবরস্থান বাই করেছে তারা কি করবে, রাইট? আসলে হয়েছে কি, শুনতে হয়তো খারাপ লাগবে, বাট কি বলে দিচ্ছি, আমার মনে হয় না আমিনুল ইসলাম ভাইয়ের আসলে কবরের সাপোর্টটা দরকার আছে, কি বললাম, ঠিক আছে? আল্লাহর রহমতে আল্লাহ যতটুকুই ওনাকে দিয়েছেন ডাল ভাত খেতে পারেন, এবং কবরের ব্যবস্থাটাও আমাদের সাহায্য ছাড়াই হবে, ঠিক আছে? সেটা কবরস্থান উনি কিনুক কিংবা না কিনুক, ডাজন্ট ম্যাটার, বাট তাহলে উনি কেন এখানে আছে? আমাদের প্রথম দিকে আমি একটা বলেছি, তুমি ছিলে না, আমাদের 5-7টা মোটিভেশন আছে, এক একজন এক একটা কারণে এটার সাথে যুক্ত হয়েছে। তার মধ্যে একটা মোটিভেশন হলো আই ডোন্ট নিড দ্য সাপোর্ট। আমাদের এরকম হয়েছে, মারা গিয়েছে, টাকা নিতে চাইনি, যে না ইমাম ভাই আমি ইসলাম ভাই আমার টাকা দরকার নেই, আমি হয়েছি জাস্ট অন্য কেউ যখন এর মধ্য দিয়ে যাচ্ছে তাহলে আমি এই ভালো কাজটাকে সাথে সম্পৃক্ত হতে পারি। যার তো কবর আছে বা তাকে সাপোর্ট দরকার, সে কেন যুক্ত হচ্ছে? সে চাচ্ছে ওই ভালো কাজটার সাথে যুক্ত হওয়ার জন্য, যাতে আল্লাহর কাছে যে বলতে পারে যে আই ডিড সামথিং গুড অর আই ট্রাইড, আল্লাহ ফরগিভ মাই সিন, ঠিক আছে? এটা বললাম, বাট ডেফিনেটলি উই আর কামিং টু ইউ ইনশাআল্লাহ, এবং এই জিনিসটা কিভাবে একসাথে কাজ করা যায় সেটা আমরা দেখবো। আমি মাঝখানে বললাম তুমি আবার চলে যেতে পারো, ব্যস্ত মানুষ, এই জন্য বলে ফেললাম। ওকে, ধন্যবাদ রিমন ভাই। এবার আরেকজন আমাদের কমিউনিটির ব্যক্তিত্ব এবং মিডিয়া ব্যক্তিত্ব বলা যায়, মিটু ভাই। তা মিটু ভাই, আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এই জন্য আপনাকে আমরা অনুরোধ করব, আসেন। মিটু ভাই কিন্তু আমাদের এই যে টিভির সার্ভিসটা আজকে যে ব্রডকাস্টিং হচ্ছে, সেটা কিন্তু দুটো টিভি সার্ভিসটাই কিন্তু ওনারা এবং আমাদেরকে এই সার্ভিসটা আজকে দিচ্ছেন। তার একটা হলো এনআরবি টিভি এবং এনআর টিভির মিটু ভাই, শহীদুল ইসলাম মিটু ভাই। ধন্যবাদ আমিনুল ভাই। আসলে আমার খুবই ভালো লাগছে। আমি একটি শব্দ দিয়েই শুরু করতে চাই। মঈন ভাই বলে গেছেন যে আজকে সারা বিশ্বে যতগুলো অনুষ্ঠান হচ্ছে, এইখানে যে অনুষ্ঠানটি হচ্ছে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এবং উনি বলেছেন, কিন্তু আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এই জন্য যে, কারণ আমাদের কমিউনিটির যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রয়োজনীয়তার কিছু জিনিস, তার মধ্যে একটা হচ্ছে ফিউনারাল সার্ভিস। আমি জানি জীবনে অনেকবার আমি অনেকের জন্য চাঁদা তুলেছি, একজনের কাছে একবার চেয়েছি, দ্বিতীয়বার চাইতে আমার নিজের কাছে অনেক লজ্জা লেগেছে। তখন আমরা নিজেরা যে কোনোভাবে কালেক্ট করে সেগুলো সাহায্য করার চেষ্টা করেছি। বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন মারা যায়, তার চাইতে কঠিন অবস্থার কোনোটাই হয় না, কারণ তার লাশ দেশে পাঠাতে হয়, অনেক ফর্মালিটিস থাকে, অনেক কিছু। কিন্তু যখন কোনো সংগঠনের দায়িত্বটি তুলে নেয় তখন এটা অনেক সহজ হয়ে যায়। আর এই সংগঠনের সাথে আমার একটু আত্মিক সম্পর্ক আছে, এটা আমিনুল ভাই নিজেও জানেন না। আমি আজকে বলি, রিমন ভাই যখন এই উদ্যোগটা গ্রহণ করে, আমার মনে হয় তখন প্রায় প্রতিদিনই একবার দুবার রিমন ভাইয়ের সাথে আমার কথা হতো। রিমন ভাই তার স্বপ্নগুলো আমাকে বলতেন যে এরকম একটি করতে চাচ্ছি, এরকম একটি করব, কিন্তু মিন্টু ভাই আমি সামনে থাকবো না। উনি যখন বলতেন যে আমি সামনে থাকবো না, এটা আমার সবচেয়ে বেশি পছন্দের মনে হতো। এই জন্য আমি নিজেও তাই করার চেষ্টা করি। যখন কোনো কাজ করার চেষ্টা করি, আমি মনে করি সেই মানুষগুলোকে সামনে দেওয়া দরকার যারা সেখানে সময় দিবে, কাজ করবে। সবাই সব কিছুর সামনে থাকার কোনো প্রয়োজন নাই, সব সংগঠন সমস্ত কাজ করবে এটাও মনে করার কোনো প্রয়োজন নেই। আমি মনে করি এই সময়ে উচিত হচ্ছে যে কাজটি খুব ভালো করতে পারেন, যে কাজটি যাকে দ্বারা সম্ভব সে কাজটি করুন। এবং আমি তখন দেখেছি রিমন ভাই কীভাবে
বিভিন্ন মানুষকে চয়েস করেছেন এই সংগঠনটি নেতৃত্ব দেওয়ার জন্য, পরিচালক করার জন্য, এবং অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে একটি জায়গায় এই সংগঠনটি এসে পৌঁছেছে। এবং আমি আমিনুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি তার ধৈর্যকে আমি স্যালুট করি। তিনি আমাকে কমপক্ষে 6 বার ফোন দিয়েছেন আজকের অনুষ্ঠানে যাতে আসি, এবং তার একজন অ্যাসোসিয়েটও আমাকে ফোন দিয়েছেন, আমার এক আপা, তিনি ফোন দিয়েও জানতে চেয়েছেন যে আমরা আসছি কি না। তো উইকেন্ডে তো খুবই খারাপ অবস্থা থাকে আমাদের মিডিয়ার, জানেন কমিউনিটি অনেক বড় হয়েছে, 5-6টি অনুষ্ঠান থাকে, আমাদের সবগুলো ইউনিট ব্যস্ত। পরে আমি জাস্ট আমাদের টিমের আরেকজন এখানে মাহবুব ভাই উপস্থিত আছে, তার প্রতি আমি ধন্যবাদ জানাই। তাকে যখন আমি দুপুরে বললাম যে মাহবুব ভাই কোনো উপায় নাই, এটা একটা ফিউনারাল সার্ভিসের অনুষ্ঠান, যেতেই হবে, আমি একবার জয়েন করব, আপনি গিয়ে শুরু করে দিবেন। তো উনি আজকে উপস্থিত আছে। তো এটা আমাদের আসলে টিম ওয়ার্ক, কমিউনিটির স্পিরিট। আমি বলবো যে এই ধরনের আয়োজনের সাথে বেশি বেশি যুক্ত থাকা উচিত। আর রিমন ভাই আরেকটি কথা বলেছে, ওই সেন্টিমেন্টটার সাথে আমি যোগ করি। আমি নিজে এই ধরনের 3টি সংগঠনের সাথে জড়িত। একটি হচ্ছে ইউএমসি, ইউনাইটেড মুসলিম কংগ্রেস, এটা একটা নন বেঙ্গলিদের অর্গানাইজেশন ব্রাম্পটনের, আরেকটি মিসিসাগার একটি অর্গানাইজেশন, এবং বাংলাদেশে আরেকটি অর্গানাইজেশন। রিমন ভাই যেটা বলেছে, কেন এতগুলোর সাথে আমরা থাকবো এই জন্য, সহায়তা করার জন্য। হয়তো যদি আল্লাহ আমাকে সামর্থ্য দেয়, আমার কবরের জায়গা কেনা ব্যবস্থাপনা করার অসুবিধা হবে না, কিন্তু আমার আরেক ভাইয়ের হবে, আরেক বোনের হবে। এজন্য আমরা চাই যে সেভাবে হেল্প করতে, এবং এটা যখন একটা সংগঠনের মাধ্যমে হবে, যখন একটি সিস্টেমের মধ্য দিয়ে হবে, এটা অনেক বড় হবার সুযোগ থাকবে। আর সর্বশেষ আমি যেটা বলবো, তরুণ ভাই যেটা বলে গেছেন, এবং আমিনুল ভাই আমার সঙ্গে দীর্ঘদিন কথা হচ্ছিল যে এই কার্যক্রম নিয়ে, কারণ মেম্বার সংখ্যা খুবই কম, মেম্বার সংখ্যাটা বাড়ানো উচিত। যত বাড়বে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে কম পরিমাণ টাকা যাবে। যেমন আমি ব্রাম্পটনের যেটার সদস্য, কেউ মারা গেলে আমার অ্যাকাউন্ট থেকে এমনও ঘটনা আছে 75 সেন্টস তারা কেটেছে। তারপর বাংলাদেশে আরেকটি সংগঠন আছে, তারা $5 থেকে $6 কাটে। মিসিসাগার একটি রয়েছে, তারা $2 থেকে $2.5 কাটে, কারণ সদস্য সংখ্যা অনেক। মানে ম্যাথটা হচ্ছে এরকম, যত বেশি সদস্য হবে তত কম কন্ট্রিবিউট করতে হবে। কম কন্ট্রিবিউট করতে হবে এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে অনেক বেশি মানুষের যখন একসঙ্গে থাকে, অনেক বড় কিছু করার উদ্যোগ নেওয়া যায়, অনেক বড় সাহস দেখানো যায়। আমি বলবো যে এই কমিউনিটিতে অনেক নতুন নতুন সংগঠন হয়, আমরা বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করি, অনেক বড় বড় আয়োজন করি, নিজেরা মঞ্চে উঠে সেজেগুজে বক্তৃতা দেই, কিন্তু আমি মনে করি এখন সময় এসেছে এই ধরনের সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যাবার, এই ধরনের সংগঠনকে সাহায্য করার, সহযোগিতা করার। কি জন্য? এই ধরনের সংগঠনে কাজ করে আমি হয়তো কমিউনিটিতে বড় নেতা হতে পারবো না, কিন্তু একদিন একটা জীবনে কিন্তু আমি বলতে পারবো, জীবনে আমি যদি 2-1টা কোনো ভালো কাজ করে থাকি, তাহলে এই ধরনের সংগঠনের সাথে আমি ছিলাম, সেটা অন্তত বলতে পারবো, সেটা আমার আমলনামায় লেখা থাকবে। আমি খুবই ঈশ্বরে বিশ্বাসী মানুষ, সেজন্য আমি বলবো যে আসেন আমরা নিজেদের পরকালের জন্য হলে এই ধরনের সংগঠনকে এগিয়ে নিয়ে যাই। রিমন ভাইয়ের সাথে আমার যাত্রা আজকের না, দীর্ঘদিনের, অনেক ভালো বন্ডিং। আমিনুল ভাই আমার খুব আপন মানুষ, আমরা একই এলাকার মানুষ, একই বেল্টের মানুষ। তা আমি বলবো যে আসেন আপনারা এগিয়ে যান, আমরা পেছন থেকে যত রকম সহযোগিতা করার দরকার করব। এবং আমি বলবো যে একটা ক্যাম্পেইন যেন রান করা হয়, যে মেম্বারশিপ ড্রাইভের জন্য এনআরবি টিভি, বাংলা মেল পরিবার বিনা কোনো অনারিয়ামে এবং কোনো প্রকার ফি ছাড়া যত রকম বিজ্ঞাপন করতে হয় মেম্বারশিপ ড্রাইভের আমরা করে দিব। এতটুকু কমিটমেন্ট আমরা করতে পারি। সবসময় আমরা ভালো কাজের সঙ্গে আছি এবং থাকব। এবং আমি আবারও বলবো, রিমন ভাইকে স্যালুট, আমিনুল ভাই যে হাল ধরেছেন, তার সঙ্গে আরও যারা রয়েছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা। এ ধরনের কাজ আরও বেশি হোক, এ ধরনের সংগঠন আরও হোক, যত হবে আমাদের কমিউনিটির জন্য তত ভালো। সবাই ভালো থাকুন। ধন্যবাদ রিমন ভাই, ধন্যবাদ আমিনুল। এ পর্যায়ে আমি মহিলাদের পক্ষ থেকে কাউকে বলার জন্য অনুরোধ করছি। বলতে রাজি হয়েছেন আমাদের মাহমুদা নাসরিন আপা। উনি আমাদের সামনে একটু বলবেন এই ফিউনারাল সার্ভিস, এবং উনি অনেক দিন ধরে ভলান্টিয়ারিংয়ে যুক্ত আছেন। উনি হচ্ছেন আমিনুল ইসলাম ভাইয়ের সহধর্মিনী। থ্যাংক ইউ। ধন্যবাদ মেজবা আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে। আর আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আপনাদের এই রোববারের সুন্দর সময়, যেটা আপনারা কোনো একটা গানের অনুষ্ঠানে কাটাতে পারতেন, কোনো একটা নাচের অনুষ্ঠানে যেতে পারতেন, বা কোনো একটা বিয়ে বাড়িতে যেতে পারতেন, বা আপনারা আপনাদের নিজস্ব পারিবারিক পরিসরে আপনারা
কাটাতে পারতেন, সেই সময়টা আপনারা দিয়েছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ধৈর্য ধরে এখানে শুনছেন, সবার কথা মনোযোগ দিয়ে শুনছেন সবার কথা, এবং কিভাবে আসলে এই প্রতিষ্ঠানটাকে আরও বেশি বেগবান করা যায় সে ব্যাপারে আপনারা মতামত দিচ্ছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা তো মানুষ, জন্মিলে মরিতে হয়, সবাইকেই আমাদের মরতে হবে। আমরা যে যাই করি না কেন, মৃত্যু আমাদের সর্বশেষ গন্তব্য, এবং আমরা জানি না যে আমরা কে কখন মারা যাব। এমন না যে আমি অনেক বয়স হবে তখনই আমি মারা যাব, যে কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় আমি হার্ট অ্যাটাকে মারা যেতে পারি, যে কোনো সময় আমার একটা দুর্ঘটনায় পতিত হয়ে মারা যেতে পারি। তো সেই জন্যে এটাই আমাদের শেষ গন্তব্য, এবং এটাকেই মাথায় রেখেই এই যে আপনারা যেটা শুনলেন যে কমিউনিটি সবাই মিলে যদি আমরা একত্রিত থাকি, তাহলে আমরা মসজিদ থেকে যে সাহায্য সহযোগিতা দেওয়ার কথা সেটা দিতে পারি, আমাদের অন্য কমিউনিটির মসজিদে যেতে হবে না। আর আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হয় যে আমরা 7 সমুদ্র 13 নদী পারে আমরা প্রায় 2 দিন আমাদের লাগে বাংলাদেশে যেতে, তাই না? তো মৃত্যু যখন হয় তখন কিন্তু এখানে আমাদের খুব কম লোকজনই আছে যাদের আপন আত্মীয় স্বজন আছে, খুব লাকি মানুষ যারা। আমরা কিন্তু এখানে মোটামুটিভাবে বলতে গেলে নিউক্লিয়ার ফ্যামিলিই থাকি বেশিরভাগ, আর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন, আমাদের যারা রেফিউজি ক্লেম করছেন তারা আছেন। তো আমরা এখানে আসলে খুব অসহায় না? বাংলাদেশে থাকলে, বাংলাদেশে একজন মারা গেলে কিন্তু আমাদের আত্মীয় স্বজন সবাই আসেন এবং সবাই এই একই ভাষায় কথা বলেন, তাদের সাথে কমিউনিকেশনে কোনো প্রবলেম হয় না, সিস্টেমগুলো আমাদের সবার জানা। কিন্তু আমরা যখন কানাডাতে আমাদের এই প্রবাস জীবনে যখন আমাদের কারো মৃত্যু হয়, তখন আমার কাছে মনে হয় ওই সময়টা খুবই দুরূহ, খুবই কষ্টের, এবং ওই বৈতরণীটা পার হওয়ার জন্যে বাংলাদেশ ফিউনারাল সার্ভিসেস যে সাহায্য সহযোগিতা করে, অবশ্যই এটি আমরা তাদের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশে থাকলে আমরা যেভাবে আমরা করতে পারি আমাদের ফিউনারাল সার্ভিসগুলো, সেটা আমরা এখানে আরও সাকসেসফুলি করতে পারবো, এটাই আমার বিশ্বাস। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন এবং আল্লাহ সবাইকে ভালো রাখুন। এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আরেকজন ভলান্টিয়ার ইউসুফ তালুকদার ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই সন্ধ্যার বাংলাদেশ ফিউনারাল সার্ভিস আয়োজিত সবার সভাপতি, উপস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেলের কনসুলার, অন্যান্য অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই ফিউনারাল সার্ভিসের ব্যাপারটা আমরা অনেক আগে থেকেই চিন্তা করে আসছি, এবং যেটা রিমন মাহমুদ সাহেব এটা শুরু করছে, তার আগেও একটা আছে বাংলাদেশ মুসলিম ফিউনারাল সার্ভিসেস। এই সার্ভিসটা কিন্তু আমাদের প্রত্যেকেরই দরকার, এটার বাইরে আমরা কেউ যেতে পারবো না। আমাদের সবাইকে মরতে হবে, কে ধনী কে গরিব তার কোনো নিশ্চয়তা নাই। কাজে আমরা মনে করি এখানে যারা আমরা নতুন আসছি, আগত আসছি, যারা রিফিউজি আছেন বা স্টুডেন্ট আছেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন বা অন্য যারাই আছেন, এবং আমরা যারা আছি, আমরা সবাই এই ফিউনারাল সার্ভিসের মেম্বার হওয়া উচিত। আমি সোফার অ্যাপ্লিক্যান্টদের মনে হয় $125, আর কিছু আছে ডিপেন্ডেন্ট, খুব বেশি না, যদি এককালীন আপনার $150। এরপর এটা কাজ কীভাবে করে, এখন 450 মেম্বার আছে। একজন আপনারা জানেন, হয়তো অনেকে বলছেন, একজন মারা গেলে কী হবে, আপনি একটা ভয়েড চেক আগে দিয়ে রাখবেন, এককালীন $100-150 বা যা দিলেন। তারপরে একজন মারা গেলে যে আমাদের $10,000 দরকার, 1000 মেম্বার আছে, কত করে 10 টাকা করে আমাদের লাগবে। এই তো সে প্রতিটা ভয়েড থেকে এবং জানাইয়াই বলা হয় যে আমরা অমুক মারা গেছে, অমুক দিন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে, প্রি অথরাইজটা থাকে। কাজে এটা সবাই জানে এবং এটা আমাদের উপকার, সবার জন্য দরকার। কাজে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে এইটার মেম্বার আমাদের এককালীন $150 হয়তো লাগবে। বিশেষ করে আমরা যারা রিফিউজি আছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি, আমরাও যারা আছি, আমাদের সব $10,000 দাফন কাপড়ের জন্য আমাদের টাকা নাই। কালকে মনে হয় কয়েকদিন আগে রনি বলতে পারবে, একজন রিফিউজি ভাই মারা গেছে। হ্যাঁ, তো এরকম আমাদের করতেই হইতেছে। কাজে আমি আপনাদের বিনীত অনুরোধ করবো আবার যে আপনারা সবাই মেম্বার হবেন, যারা এখনও মেম্বার হন নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাংলাদেশ ফিউনারাল সার্ভিস কর্তৃক আয়োজিত মিট অ্যান্ড গ্রিটের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ কমিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই ফিউনারাল সার্ভিসের যে মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানটা, এটা আমার পূর্ববর্তী অনেক বক্তা বলে গিয়েছিলেন এটার কার্যকারিতা এবং সুফলের নিয়ে। সত্যিকার অর্থে বিইং এ মুসলিম আমাদের সবারই এটা দরকার।
আর এর আগেও একটা ফিনারেল সার্ভিস আছে, মুসলিম ফিনারেল সার্ভিস, ওটা আমি মেম্বার। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের সামর্থ্য থাকুক আর না থাকুক সেটা বড় কথা না, একটা মানুষ যখন মারা যায় সেই ফ্যামিলিটা এইসব সার্ভিস চাওয়ার মতো মানসিকতা থাকে না। কাকে কোন দায়িত্ব দিবে সেটা বলার জন্য অনেক চড়াই উতরাই পারাতে হয়। আপনি যদি এইটার মেম্বার হন, আপনার জাস্ট একটা ফোন কল যে ভাই আমার এই ঘটনা ঘটছে, বাকি কাজটুকু এই অর্গানাইজেশনের যে সাথে যারা জড়িত আছেন তার দায়িত্ব নিয়ে নেবেন। এক গোসল করা থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত নেওয়া এবং আপনার মাটি দেওয়া পর্যন্ত এভরিথিং তারা এটা করে। এর চেয়ে সুন্দর কাজ এবং এর চেয়ে পুণ্যের কাজ আর কিছু হতে পারে না। তো সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য, স্পেশালি ধন্যবাদ যারা অর্গানাইজার এবং আমাদের কনসুল জেনারেল আজকে উপস্থিত আছেন, ওনাকেও ধন্যবাদ। আমাদের এই কমিউনিটি এই প্রোগ্রামগুলোতে উনি আসছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সিরাজুল ইসলাম আমাদের একজন ভলান্টিয়ার। আসসালামু আলাইকুম উপস্থিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের অতিথি কনসুলেট জেনারেলের প্রতিনিধি এবং আমাদের কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি অনেক আলোচনায় হয়েছে, আমি দুইটা সুখবর জানার জন্য আমি দাঁড়াইছি। আসলে আজকের এই অনুষ্ঠানটা আমাদের একটা আবাদতের একটা অংশ, তো ফিনারেল সার্ভিসটা কিন্তু আমাদের আবাদতের একটা অংশ। তো এটা সবার শরীক হওয়াটা এটা সওয়াবের ব্যাপার আছে। প্রথম সুখবর হচ্ছে আসলে আমরা যারা এখানে মেম্বার বা এখানে সিটিজেন বা আমাদের একটা সিস্টেম, একটা ব্যবহার হচ্ছে, হয়তো আপনারা অনেক কিছু এখানে দেখেন না, মানে কোনো কাজ হচ্ছে না। আসলে এখানের কাজ, বিশেষ করে সিটির কাজ আর বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কাজ, এগুলো সময় যদি আপনারা জানেন কীরকম ল্যাংদি সময় লাগতে পারে, আপনার আশ্চর্য হয়ে যাবেন। আপনি যদি একটা মসজিদের কোনো একটা প্ল্যানিং যদি আপনি পাস করাইতে চান সিটির থেকে, এটা 4 থেকে 5 বছরও সময় লাগে। তো এই ফিনারেল সার্ভিসের এটা যেটা এভরিথিং রেডি, শুধু ফিনারেল সার্ভিসের এক্সটেনশনের জন্য একটা পার্কিং ডিস্টার্ব হয়েছে, এখন এইটাকে অ্যাডজাস্ট করতে হবে। এবং ওই পার্কিংটা হচ্ছে আপনার হ্যান্ডিক্রাফটের পার্কিং অবশ্যই প্রথম পার্কিংটা হতে হয়, মানে নিয়ারেস্ট। এখন এইটাকে প্ল্যানিং করার জন্য শুধু কনসালটেন্সি সার্ভিস এখানে আর এত কস্টলি, শুধু যে এইটাকে একটু প্ল্যানিং করে দিবে 5,000 টাকা ফি, অন্যগুলো তো আছেই। এগুলো খুব কস্টলিও এবং খুব স্লো। এইখানে তো আপনার কাউন্সিলর যে থাকে, হ্যাঁ, এই আমাদের রাইডিং সে তো হেল্প করতে পারে, আমাদের নিজেদের লোক প্রার্থীকে বললেই হবে। সবাই হেল্প করতে পারে এবং সবাই হেল্প করে। আফটার দ্যাট সবাই হেল্প করে, কিন্তু আফটার দ্যাট এই সময় লাগে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আপনার যেখানেই পারেন সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম উপস্থিত সকল ভাই ও বোনেরা, এখানে যারা আসছেন সত্যি একটা মহতী কাজের জন্য, এবং আশা করি আমাদের কাউন্সিলর জেনারেল সাহেব আসছেন এই ঠান্ডার মধ্যে, আশা করি এই কাজগুলো আমরা করতে পারবো। হ্যাঁ, সিরাজুল ইসলাম সাহেব যেই কথাগুলো বললেন, এখানে আমি ইনভলভ হই নাই, তবে আমি আপনাদের কথা দিচ্ছি এখন ইনভলভ হয়ে এই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব আই উইল ট্রাই ফর দ্যাট। মানুষ অনেক অনেক জায়গায় গান বাজনা অমুক তমুকের জন্য বড় বড় টাকা চাঁদা দেয়। যেমন এইখানে শেষ পর্যায়ে সে যখন মৃত্যু হবে, তার নিজের জন্য সে সাহায্য করতে পারবে না বা মেম্বার হবে না, এটা তো ঠিক না। 25 বছরে বহু কাজ করছে, কিন্তু এই ফিনারেলের কাজ করি নেই। তবে আজকে কথা দিলাম, আজকের থেকে আমি স্টার্ট করলাম। আমি আমার জন্য না, আমি 2টা মেম্বারের পয়সা আমি নিজে দেব। ধন্যবাদ। ময়ন ভাই যেমন চলে গেছেন, ওই বলেছেন যে পৃথিবীতে যত প্রোগ্রাম হচ্ছে
তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রাম আজকে আমার কাছেও তাই মনে হয়। দেখেন এখানে কেউ কোনো নেতা হওয়ার জন্য আসেনি, কেউ কিন্তু মানে কোনো কারোর আর্থিক দৌন্যতা দেখাতেও আসেনি, আর এমন একটা সার্ভিসের জন্য আমরা আসছি যেটাতে আমাদের আসলে সবারই যেতে হবে, যেটা এর আগেরও বক্তারা বলে গেছেন। আপনাদের মধ্যে কেউ কি আজকের এই মানে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসি, আপনাদের জন্য ডিনার আছে, উইথ একটা দোয়া হবে আমাদের যারা মারা গেছেন, উইথ আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, যারা অসুস্থ আছেন, সবার জন্য আমরা একটা দোয়া পরিচালনা করব। এর আগে আপনাদের মধ্যে থেকে আমি ইউসুফ ভাই আপনি কিছু বললে আমার মনে হয়, কারণ আমি এটাও একটু বলে রাখি, আপনারা দোয়া করবেন। ইউসুফ ভাই আমাদের বন্ধু মানুষ, কমিউনিটির অনেক ভালো কাজের সাথে জড়িত। ওনার স্ত্রী আমার খুবই আমাকে ভাই বলে ডাকেন, বোন বলি। এবং আমি টরন্টোতে প্রথমে আসলে আমি একটু কৃষি কাজ করি, এটা আমার একটা শখ। আমি কিন্তু কৃষক না, আমার বন্ধু আছে কৃষি বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, ওই যে কবির। আমি কিন্তু জাহাঙ্গীরনগরতে একটা সিম্পল মানে ইউনিভার্সিটি, জেনারেল ইউনিভার্সিটি, কিন্তু আমি শাকসবজি চাষ করতে পছন্দ করি। কিন্তু প্রথম যিনি আমার হাতে করে দিয়েছেন তিনি হলো এই ইউসুফ ভাইয়ের স্ত্রী। এত সুন্দর গাছ লাগাতেন। এই 2 বছর হচ্ছে উনি আল্লাহ ওনাকে ক্যান্সারে আক্রান্ত, এবং ইউসুফ ভাই ভাবি হসপিটালে থাকেন বেশি সময়, বাসায় আসেন, আল্লাহ কখন তাকে ডেকে নিয়ে যাবে আমরা জানি না। আজকের এই অনুষ্ঠানে আমরা ইউসুফ ভাইয়ের ভাবির জন্য দোয়া করব। আমরা ইউসুফ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করেছি। ভাই আসসালামু আলাইকুম। সবার সভাপতি আমিনুল ভাই এবং উপস্থিত বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের কনসুলেট জেনারেল এবং সবাই এখানে গণ্যমান্য ব্যক্তি, এখানে যারা আছেন আমি মনে করি সবাই লিডার, কমিউনিটি লিডার। মিডিয়া ব্যক্তিত্ব মিন্টু ভাই, যার ভূমিকা এই কমিউনিটিতে অনেক বড়, বলে শেষ করা যাবে না। তো অনেক কথাই হয়েছে, আমি শুধু 2-1টা কথা বলি যেটা আমি প্রয়োজন মনে করে এখানে দাঁড়ালাম। সেটা হলো আমার রিকোয়েস্ট থাকবে আমিনুল ভাইকে যে বিভিন্নভাবে প্রচার হবে এটা টেলিভিশনে, এবং আপনাদের প্রচারে অনেকেই জানে, নিউজ পেপারে আছে, কিন্তু আমি একটু যোগ করতে চাই যে এই কমিউনিটিতে এই বাংলাদেশিদের সংগঠন কম না, অনেক সংগঠন। আমি একটা সংগঠনের প্রেসিডেন্ট, গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের। তো এইরকম জালালাবাদ বিভিন্ন সংগঠনে তাদের কাছে, আমার কাছে অন্তত 400 ইমেইল আছে, যে একটা ইমেইল সেন্ড করলে 400 লোকের কাছে পৌঁছায় যায়। তো এরকম যে সমস্ত সংগঠন আছে তাদের সবারই এরকম আছে, 400, 500, 600 ইমেইল আছে। তো যদি একটা লেখা রেডি করে দেন যে এইটা প্রচার করার জন্যে, তো আমি ডেফিনেটলি প্রচার করব। আমাদের একটা ওয়েবসাইটও আছে, দিয়ে রাখবো যাতে সবাই জানে অ্যাটলিস্ট এমন একটা কাজে শরিক হওয়ার জন্যে। আর যেটা আমি আর একটা সংগঠনের মেম্বার আছি, কিন্তু আমি কথা দিলাম আমি এই সংগঠনের এখনও মেম্বার হইনি, কিন্তু আমি হয়ে যাব উইদিন 1 উইক। একটা কারণেই হব যে সত্যিকারে এই কমিউনিটিতে যে লোকটা মারা যাইতেছে রাত 12টার সময়, এবং আমি তাকে চিনি না, চিনতামও না, যখন মেম্বার হব বা যারা মেম্বার আছে তারা জানতেছে যে বাংলাদেশে একজন ভাই মারা গেল, মুসলিম ভাই, এইটা একটা বিরাট বেনিফিট। এবং তার জন্যে আমরা অনেক সময় হয় কি, বালা মুসিবতের জন্য অনেক সময় মসজিদে টাকা দিই, কোনো গরিব মানুষকে টাকা দিই, সদকা দিই। এখানে অটোমেটিক্যালি আমরা একটা বিরাট মানে সহায়তা পাইতেছি যে এইটার মাধ্যমে আমাদের থেকে 10 টাকা, 5 টাকা, 2 টাকাও যদি কেটে নেয়, আমরা সেখানে একটা শরিক হলাম। তো এই সুযোগের জন্য আমি এখানে মেম্বার হব। আর সবাইকে ওই ইমেলটা যখন যাবে, যদি সবাইয়ের রিকোয়েস্ট থাকে একটা লাইনে যে ফরওয়ার্ড করে দেওয়ার জন্যে, সো ইচ অ্যান্ড এভরিবডি কমিউনিটির সবাই জানবে। শুধু এই কথাটা আমার মানে বলার জন্যে আমি এখানে আসলাম, যাতে অন্তত এই জিনিসটা প্রচার হোক। অনেকেই আছে যে কয়েক ভাই বললেন তো যে যখন মারা যায় তখন কি করবে দিশা পায় না। যেহেতু কমিউনিটিতে কাজ করি আমি, এই সংগঠন তখন হয়েছে কিনা আমি তাও জানি না, কিন্তু তখন করতাম কি, আমার এখনও নামগুলি মনে আছে। নাগেট মসজিদে আসাদ,
সে একজন পাকিস্তানি লোক। এরকম কোনো বিপদ আপদ হলে তাকে কল দিয়ে তারপরে বললে তারা সব সেট করে দেয়, টাকা পয়সা দিতে হয়। তখন তো এগুলি ছিল না হয়তো বা, তখন থেকে আমি শুরু করছি কাজগুলি। এখন আর কিচ্ছু করতে হবে না, এরা সব কিছু টেক কেয়ার করবে। সো এমন সুযোগ হাতছাড়া করার তো কোনো দরকার নেই। কিন্তু কেউ এখনও হয়তো জানে না, আমার মনে হয় যে 100% মুসলিম পিপুল বাংলাদেশি এরা জানেও না এখনও। সো আমি মনে করি যে এইভাবে আগাইলে তারা জানবে এবং সবাই উপকৃত হবে। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, জন্য সবাই কাছে দোয়া চাইব, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আপনারা। আমি আরও কিছু ভলেন্টিয়ার চাই, যে আমি যদি আজকে মারা যাই তাহলে আমার জানাজাটার ব্যবস্থাটা কে করবে, এর জন্যও কিন্তু আমাদের ভলেন্টিয়ার দরকার। এটার জন্য আজকে যারা এখানে আছেন, যদি কেউ উইলিংলি ভলেন্টিয়ার কাজ করতে চান, সওয়াব পেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সবাইকে এই মহৎ কাজের জন্য অংশীদারিত্ব করতে চাই। আমি আলোচনার আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। আমাদের কিছু সিদ্ধান্ত আপনাদের কাছে শুনেছি এবং আমাদের বোর্ডের মিটিংয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। আমি মনে হয় রিমন ভাইকে বলবো ওই বিষয়টি আজকে সবার সামনে কিছু বলার জন্য, যে আমরা কি কি সিদ্ধান্ত নিয়েছি। আমাদের চাঁদার পরিমাণটা কমিয়েছি এবং আমরা আরেকটা যে সিদ্ধান্ত এসেছে যে আমাদের পিতামাতাকে এর আগে কিন্তু আমাদের সাথে ইনক্লুড ছিল না, সেটা কিন্তু আমরা ইনক্লুড করেছি। অর্থাৎ আমাদের মেম্বার, সেটা আমি অত বলি না, সেটা পারবে। এবং আরও একটা জিনিস আমরা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি মিন্টু ভাই, সেটা হলো আপনি যেহেতু এটাকে খুব মনে প্রাণে অন্তর দিয়েই আজকে আপনি অনেক ব্যস্ত, আমি জানি। আজকে কমিউনিটি না হলে এই পর্যন্ত আমার জানা মতে 4-5টা প্রোগ্রাম চলতেছে, তা বাদ দিয়ে আজকে আপনি এখানে বসে আছেন এবং আপনি এটা কাভারেজ দেওয়ার চেষ্টা করছেন। আমরা সিদ্ধান্ত আমাদের সেটা হলো যে বাংলাদেশেও যদি কেউ আমাদের মেম্বাররা মারা যান, পৃথিবীর যেখানেই যে মারা যাবেন, তার সেই দেশের যে খরচটা সেটা কিন্তু আমরা বেয়ার করব। তা আমার মনে হয় আরও ভালো বলবেন আমাদের রিমন ভাই। আমাদের এই ব্যাপারে আমি রিমন ভাইকে বলে এরপরে আমাদের আজকের মোনাজাত পরিচালনা করার জন্য আমি মনে হয় সর্বশেষ ঘোষণা দিয়েই মোনাজাত করে আমরা ডিনারকে আমরা আমাদের আমরা আমাদের গন্তব্যস্থল, আল্লাহ যাতে আমাদের এই গন্তব্যস্থলেও আমাদেরকে ভালোভাবে পৌঁছানোর সহযোগিতা করেন, সেই জন্য আল্লাহর কাছেও দোয়া চাই। আমি রিমন ভাইকে দিয়ে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ। কয়েকটা কথা এসেছে, এটা আগেও এসেছে। তো আমরা জানি যে যত মেম্বার হবে তত হয়তো টাকার খরচটা কমে আসবে। সো একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমি বলেছি আমাদের যেটা হয়, যখন কোনো খরচ আসে, কেউ মারা যায়, সেটাকে টোটাল মেম্বার দিয়ে ভাগ দেওয়া হয় এবং ধরে নেওয়া হয় $300-400 আসবে না, কারণ অনেকে সমস্যায় থাকে, টাকা দিতে চায় না। তো প্রথম দিকে আপনার যখন টাকা নেওয়া হচ্ছিল তখন যেটা একটা মানে হঠাৎ করে যদি 5 জন মারা যায় তাহলে তো ওয়েট করা যায় না, জানাজা তো হতে হবে, টাকা উঠায় টাকা দিব, এই জন্যই রিজার্ভ ফান্ডটা করা হয়েছে। তো আমরা ওখান থেকে মিনিমাম আমি বলেছি রাহাতকে, এবং আমার মনে হয় আমিনুল ভাই এবং অন্যান্য মেম্বারও এটা এগ্রি করবে, আমরা মেম্বারদের পাঠাবো, এটা $15 উপরে যাবেন না। দিস ইজ ইমিডিয়েট যে কাজটা করা হচ্ছে। 2 নাম্বার, সম্ভবত আরও কমবে, বাট ওটা আমি বলতে পারছি না, বিকজ আমি হিসাব নিকাশটা করছি না। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার, একটা পয়েন্ট এসেছে যে কন্ট্যাক্ট পারসন, রাইট? আমি নিজে নোট করে নিয়েছি, আমরা যে দেখব। সো কন্ট্যাক্ট পারসনের জন্য আমিনুল ইসলাম ভাইয়ের নাম্বার আমাদের ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, যারা মেম্বার আছে তাদের কাছে একটা কার্ড দেওয়া হয়ে গেছে, সেখানেও নাম্বার দেওয়া আছে। তারপরও বোধহয় আমরা একটা ইমেল পাঠাবো যেখানে আপনার কয়েকটা নাম্বার আমরা দিয়ে দিব। কিছু না হলে আমিনুল ইসলাম ভাইকে তো আছেই, সবার কাছে নাম্বার থাকার কথা, সবার কাছে আমাদের ইমেল থাকার কথা, ওয়েবসাইট থাকার কথা, আর কিছু না হলে বিসিসিবি আছে। ঠিক আছে, ওখানে লিখলে হবে, আমরা ওটা ফলো করছি। ঠিক আছে, বাট আপনাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার চলে যাবে। নেক্সট হলো প্যারেন্টাল রেজিস্ট্রেশন। আপনারা অনেকে বলেছেন, হ্যাঁ, প্যারেন্টাল রেজিস্ট্রেশন একটা বলি যে এটা একটা খুব ভালো প্রস্তাব। আসলে বাবা মাকে আলাদা রাখার কোনো দরকার নেই। ঠিক আছে, সো ফ্যামিলির মধ্যে আমার মনে হয় আমরা মেম্বারদের কাছে প্রপোজ করবো, অ্যাগেইন এখন ডিসিশন তো দিতে পারি না আমি, তো মেম্বারদের কাছে প্রপোজ করবো আমরা যে প্যারেন্টদেরকে হাউস হোল্ডের মধ্যে নেওয়ার জন্য। তার মানে আমি যখন মেম্বার হচ্ছি, প্যারেন্টের জন্য আলাদা রেজিস্ট্রেশন করা দরকার নাই, সেটা যেন ভিতরে মানে ওই একই ইউনিটের মধ্যে হয়।
হ্যাঁ হ্যাঁ একই এতে কাভার। আর একটা প্রপোজাল এসেছে, এটা আমরা খুব পজিটিভলি দেখছি। প্রপোজালটা হলো যে বাংলাদেশে যদি আমাদের প্যারেন্টস থাকে তাদের জন্য কিছু করা যায় কিনা, এটা আপনাদের কাছ থেকে এসেছে, এখানে আসেনি। যে আমি এখানে আছি, আমার বাবা মা চলে গিয়েছে, ওনারা নাই, হয়তো আপনার বাবা মা বাংলাদেশে আছে, তাদেরকে কি কাভার করা যায় কিনা। ভেরি লাইকলি দেয়ার উইল বি এ পজিটিভ ডিসিশন। আমি অ্যাগেন বলছি, আই এম নট দ্য অথরিটি টু গিভ দ্য ডিসিশন, রাইট? যেহেতু মেম্বারদের কাছে আমাদের পাঠাতে হবে, পাঠানোর পরে ওনারা যদি বলেন যে আমরা সবাই লাইক করেছি, একটু হয়তো ভোটাভুটি হতেও পারে, বলা যায় না, বাট আমার ধারণা মেম্বাররা এটাকে লাইক করবে। ঠিক আছে, নেক্সট হলো আপনার, আমরা কয়েকজনের কাছ থেকে শুনেছি যারা বলেছে যে আমরা মেম্বার সাইন আপ করবো। থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, দ্য অনলি ওয়ে রিডিউস আমরা করতে পারি ইজ মেম্বার সাইন আপ, এবং আপনাদের সবার সেই ক্ষমতা আছে, ক্ষমতাটাকে ব্যবহার করেন আমাদের জন্য না, নিজের জন্য ব্যবহার করেন। আবারও বলছি, ক্ষমতাটা আমাদের জন্য না, নিজেদের জন্য ব্যবহার করেন। আল্লাহ তাআলার উদ্দেশ্যে এটা আমাদের হোক। মুতালিব ভাই, আপনি যা বলেছেন, আপনার ইমোশনকে আমরা ধারণ করি, আর কিছু বললাম না। আমরা রনি ভাইয়ের সাথে মিট করব, রনির সাথে আমরা মিট করব, এবং মিট করে উইল সি হাউ উই ক্যান বেটার আওয়ার সার্ভিস। আরেকটা জিনিস আছে, বলা হয়েছে উইকেন্ড সার্ভিসের ব্যাপারে, এটা নিয়ে আমরা কথা বলে আমরা ডেফিনেটলি আপনাদের কাছে আসব, এবং ইনশাআল্লাহ ইট ক্যানট স্টপ অন উইকেন্ড। ঠিক আছে, উই হ্যাভ টু ফাইন্ড আউট আ ওয়ে। এটা এরকম হবে না যে 2 দিনের জন্য কেউ আমরা পড়ে থাকবো। ঠিক আছে, সো দ্যাটস প্রিটি মাচ ইট। মনে হয় আমিনুল ভাই, মনে হয় আর কিছু না। আপনাদের কারো কোনো প্রশ্ন কিংবা মত থাকলে আপনারা এখন বলতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্রে আমাদের বাবা মা তো আসতেই পারেন বা থাকতে পারে আমাদের সাথে, হঠাৎ করে যদি কোনো রিলেটিভ আসে তাদেরকে কোনোভাবে কাভার করা যায় কিনা? উত্তর এখনই দিয়ে দিতে পারি। আমরা যখন প্রথম করেছি তখন ছিল বাংলাদেশ রিলেটেড, হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের কাছে এসেছে। তো আমার মনে হয় আমরা ডিসিশন নিয়েছি যে আমরা কাউকে মানা করবো না। দ্য পয়েন্ট ইজ মুসলিম, এনিবডি মুসলিম যদি অন্য জায়গা থেকেও আমাদের মেম্বার হতে চায়, প্লিজ কানেক্ট উইথ আস। ঠিক আছে, অ্যাগেইন আমি বলছি, আমি এবং আমিনুল ভাই বোধহয় এখানে ডিসিশন দিচ্ছি না একটা কারণে, দিস ইজ দ্য রেসপেক্ট ফর দ্য মেম্বার্স, বিকজ এই ডিসিশনগুলো এখানে না দিয়ে আমাদের মেম্বারদেরকে জানাতে হবে। বাট আমি কনফিডেন্ট যে এটা ইনশাআল্লাহ ইট উইল বি ওকে। ঠিক আছে, কারণ উই ডোন্ট সি, যদি ভালোই করতে হয় তাহলে যদি একজন মানুষ হয় আপনার মতো একইভাবে প্রেজেন্ট করছে, আফটার অল উই আর ক্যানাডা, তো ক্যানাডার মধ্যে যদি বিগ ক্যানাডাকে দেখতে হবে। সো ইয়েস, ইট ইজ, দে শুড নো দ্যাট বাংলাদেশ ইজ ডুইং সামথিং গুড। এটা তো আমাদের জন্য আরো ভালো জিনিস, বাংলাদেশের নাম ছড়াবে, আমাদের কমিউনিটির নাম ছড়াবে, অন্যান্য কমিউনিটি দেখবে আমরা কি করছি। তো আমি এটার মধ্যে নেগেটিভ কিছু দেখছি না। আই থিংক উই শুড অ্যাডপ্ট ইট। আমি এটা বললাম, লিখে নিয়েছি। ঠিক আছে, আমার ছোট রিলেটিভের ব্যাপারটা বলি। রিলেটিভের ব্যাপারটা হলো কি, আসলে আমার রিলেটিভ আছে 500 জন বাংলাদেশে, বোধ হয় আমার ধারণা। এখন কোন জায়গায় আমরা থামবো আমরা জানি না। ঠিক আছে, সো দিস পসিবলি এটা আমাদেরকে একটু ব্রেইনস্টর্ম করতে হবে, and I would want you to be part of that brainstorming situation. এরকম না যে আমি পয়েন্ট দিয়েছি বলে আমাকে ধরায় দিচ্ছে, তা না। জিনিসটা বুঝতে হবে এটা আমাদের, রাইট? সো যে এখন একটা নিচ থেকে পয়েন্ট দেয়, একটা প্রপোজাল দেয়, তার মধ্যে তার চিন্তা ভাবনা, চেতনা, মাথার যে বুদ্ধি, তার চিন্তা ভাবনাটা থাকে। আমরা চাই ওটার সাথে কথা বলতে। সো আপনি আমাদের সাথে আসেন, ঠিক আছে, and we'd like to explore the option যে আসলে কতটুকু feasible। ঠিক আছে, ফিজিবিলিটি একটা ব্যাপার মনে হয় আছে, তাহলে যদি 500 হয়ে যায় তাহলে হবে কি, আপনার এটা তো ইন্স্যুরেন্সের মতোই একটা বোধহয় কনসেপ্ট, সবাই টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে আমরা করছি, তো ক্যানট বি বার্ডেনসাম। ওই যে সবাই বলছে যে 2-4 জন আমরা হয়তো টাকার জন্য আসিনি, বাট তারপরেও কিন্তু কম্প্যারিজন আসে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি এই অ্যামাউন্টটা কমিয়ে আনতে, বাট এটা নিয়ে আমরা হয়তো মানে আজকে না, এটা নিয়ে আমরা ব্রেইনস্টর্ম করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি থাকতে পেরে খুবই আনন্দিত, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি ব্যক্তিগতভাবে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমার ফ্রেন্ড ফাজিউদ্দিন, ও হচ্ছে আফগান কমিউনিটির, ওর সাথে আমি কাজ করছি। তো ওর বাবা কিছুদিন আগে মারা গেছে, তো ওখানেও কিন্তু সেম একটা ইভেন্ট আছে। তো ওরা সম্পূর্ণটা ওখান থেকে সাপোর্ট করে, ওরা কিচ্ছু করে না। আমি এটা শোনার পরে আমিনুল আঙ্কেল আমার সাথে শেয়ার করে, তারপর থেকে আমি খুবই এটা কি বলবো, খুবই ভালো লাগছে যে আমাদের কমিউনিটিতে এরকম একটা ইভেন্ট আছে যেখানে আমরা সবাই ইনভলভ হতে পারবো ইন ফিউচারে, এবং আর সবাই এখানে মেম্বার হবে, এবং যে ফ্রি সার্ভিসটা দেয় এটা
খুবই ইম্পর্টেন্ট। আপনি এই সংগঠনটাকে ওখানে রিপ্রেজেন্ট করেন এবং ইন ডিটেলে সব কিছু বলেন, যাতে মানুষ আরও সেবাটা পায় এবং সেখান থেকে একটা চমৎকার আইডিয়া যেন আসে, মানুষ যেন ইনফরমেশনের জন্য আমাকে আপনাকে ফোন না দেয়, ঠিক আছে, যাতে ওখান থেকেই পায়। সেটা কিন্তু আরও আমরা অ্যাডভান্স আগায় গেলাম, কারণ বর্তমানে এআইয়ের যুগ, বুঝছেন। আমি যদি চ্যাটজিপিটিতে কিছু লিখি, দুনিয়ার ইনফরমেশন চলে আসে, কিন্তু অ্যাকুরেট ইনফরমেশনটা আমাদের যেন ওয়েবসাইটটায় থাকে। সো থ্যাংক ইউ। আমার নাম এমডি সাজিবুল ইসলাম, আমি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট। মিষ্টি ভাবি এবং তার টিমকে আমি ধন্যবাদ জানাই। সামনে একজন আমাদের উনি একজন এক্স প্রিন্সিপাল, ঢাকার একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনিও আমাদেরকে সহযোগিতা করছেন। আমার এই সাজিব সহ অন্য যারাই আমাদেরকে সহযোগিতা করছে সবাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবার আপনি উনি আমাদের একজন ভলেন্টিয়ার এবং এই আপনাদের অনেককেই মনে হয় উনি ফোন দিয়েছেন। আসসালামু আলাইকুম। আমরা খুবই আনন্দিত আজকে এত মহৎ একটা কাজে এখানে সবাই আমরা এত ব্যস্ততার মধ্যে এসেও সময় দিচ্ছি। আসলে আমার 2019-এ আমার বাবা এখানে মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। ওই সময় আসলে এগুলা কিছুই ছিল না, কিন্তু আমার পরিবার আমরা জানি যে কিভাবে আমরা হ্যান্ডেল করছি আমার বাবার সব কিছু। আজকে এত বড় একটা কাজ, এটা আপনারা কেউ দেরি করেন না। সামান্য কয়টা টাকা, কিচ্ছু না। আমাদের খুবই কষ্ট হয়েছে, আমরা কোথায় যাব, কি করব, আমরা কিছুই জানতাম না। যাই হোক, আমার একটা মামা ছিল, সে আমাদেরকে ক্যাশ টাকা আমাদেরকে বলছে কোনো ক্রেডিট কার্ড হবে না। এখন আমি টাকাটা কোথায় রাখছি আমি সেখান থেকেও বের করতে পারি না। আমার একটা মামা মন্ট্রিয়াল থেকে আসছে, সে আমাকে বলছে আপনি বসেন, আমার ঘরে টাকা আছে আমি দিয়ে দিচ্ছি। আমি তাকে পে করে দিচ্ছি তারপরেই। কিন্তু আমি চাই না এরকম সিচুয়েশনে কেউ পড়ুক। আপনারা যত তাড়াতাড়ি পারেন, আপনারা কেউই জানেন না যে কালকে কার কখন মৃত্যু হবে। তো আমি খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এত বড় একটা ভালো কাজে আমি অংশগ্রহণ করতে পারছি। আর আমিনুল ভাই, রিমন ভাই আর আমিও একজন সদস্য, আমি একজন মেম্বার আজকে অনেক বছর ধরে। এটা যখন শুরু হয়েছে আমারও কবর কিনা আছে, তারপরেও আমি সাদকা জারিয়া হিসাবে আমি আর একটা করে রাখছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এসেছি এমসিসি মসজিদ থেকে, মুসলিম সার্কেল অফ কানাডা, এটা ওল্ড কিংস্টন ওখানে। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা একটু বলে, আমি এসেছি কানাডাতে 2021-এ। তা আমি আসার পরে আমার কাছে খুব লাগতো, খুবই খারাপ লাগতো। চিন্তা করতাম সন্ধ্যা যখন রাত হতো, আমি চিন্তা করতাম আমি যদি রাতবেলা মারা যায় তো পরের দিন আমার কী হবে, আমি তো কিছুই চিনি না। আর আমার ফ্যামিলির ছোটো ছোটো বাচ্চা কি করবে। তা কিছুদিন পরে আমার আমিনুল ভাই, আমার দেশি ভাই, ওনার সাথে আমি আলোচনা করছি। ওনাকে আমি পিকনিকের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় হলো, ওনার সাথে সব আলোচনা করলাম। পরে আমিনুল ভাই আমাকে এই বিএফএসের সন্ধান দিলেন। আমি তখন থেকে খুবই নিজেকে একটু সেফ মনে হচ্ছে যে না, আমাদের একটা ব্যবস্থা আছে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ক্লাসমেট, আমরা অ্যাডাল্ট কোরআন লার্নিং সেন্টারের আইআরসিসির ক্লাসমেট একজন পেয়েছি। আমিনুল ইসলাম ভাইয়ের সাথে কয়েকটা ফ্যামিলি প্রোগ্রাম দেখা হয়েছে। আর রিমন ভাইয়ের আমি ফলোয়ার, অনেক ভাইকে চিনি আমি। আই এম আইটি প্রফেশনাল, ওয়ার্ক ইন কানাডা ফেডারেল গভর্নমেন্ট। সো আমাকে ওনারা রিকোয়েস্ট করছে মুনাজাত করার জন্য। আমি যদিও তো যোগ্য না, আমাদের অনেক সিনিয়র ভাইরা আছেন যোগ্য, তবুও ওনাদের রেসপেক্টে আমি ছোটো একটা মুনাজাত করবো, আপনার যদি পারমিশন দেন। আমরা সবাই একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি ইনশাআল্লাহ। হাসানাতু ওয়া কিনা আযাবান নার। ربنا إنك سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار اللهم أجرني من النار আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের এক বোন অসুস্থ, এক ভাইয়ের কন্দন আমরা দেখেছি, আমাদের আরও অনেকে অসুস্থ। এখানে আমাদের যারা বিএফএসের মেম্বার অনেকে আমাদের আত্মীয় স্বজনকে হারিয়েছি। হে আল্লাহ, আমি আমার মা বাবাকে হারিয়েছি এই দেশে এসে। আমাদের অনেক ভাই বোনেরা আমাদের মা বাবাকে হারিয়েছি। আমরা দোয়া করি আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন যারা আমরা হারিয়েছি ওনাদের সবাই কবরকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করে দেন, ওনাদেরকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, মৃত্যুর ফেরেশতাকে দেখার সাথে সাথে, আল্লাহ আজরাইলকে দেখার সাথে সাথে আমাদের মুখে জারি করে দিয়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। যারা কাজ করে হয়তো নিজের কথা বলে না, আমি চেয়েছি আমরা সবাই মিলে একটু let's do a good thing, let's give a standing ovation, সবাই একটু দাঁড়িয়ে আমরা let's give him a standing ovation, right? Such a wonderful thing. এই জিনিসটা আমি বললাম সবাইকে। এবং আমিনুল ভাই, আপনি যে কাজ করছেন এটা যে কত নিঃস্বার্থ কাজ, এবং এই জন্য মাঝে মধ্যে হয়তো কষ্টও পান। পাশে ডানে বামে আমার প্রশংসা করার দরকার নেই, আমরা সবাই চাচ্ছি আমিনুল ভাইয়ের ডানে বামে আমরা এসে দাঁড়াই। একটু আপনারা যারা ভলান্টিয়ার করতে চান, come up and we'll work together. And Mezbah, proud of you. Thank you so much. Thank you so much. Anuj bhai, thank you so much. Thank you. এবং প্রত্যেকে যারা আপনারা এসেছেন আপনাদের কাছে বিনম্র শ্রদ্ধা। Thank you. Without you there is no us. Okay? All the best. Assalamu alaikum.